ভাইয়ারা তোমাদের কাছে একটু দুঃখিত, মানে অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আসলেই দুঃখিত। একটু সামান্য ত্রুটি হয়েছিল, তো আলহামদুলিল্লাহ ত্রুটি শেষ, শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা ইভান সালাম দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফারহানা ওয়ালাইকুম আসসালাম। আদিব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। উম্মে রুম্মান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদিব আমি ভালো আছি ভাইয়া। সুফিয়া জান্নাত ওয়ালাইকুম আসসালাম আপু। ইভান ভাইয়া কালকে আপনাকে স্টোরিতে দেখলাম সেমিনার করতেছিলেন। হ্যাঁ, সেমিনারে গেছিলাম ভাইয়া। তোমাদের এলাকা কোথায়? তোমাদের কাউকে তো পাই নাই, পাইলে ভালো লাগতো। ফারহানা ক্লাস জয়েন করা যাচ্ছে না, এখন তো জয়েন করতে পারছো ইনশাল্লাহ। ক্লাস স্টার্ট নাও দেখা যাচ্ছে। ক্লাস সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ, সব শুরু আছে। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে যারা জয়েন আসো তোমাদের জন্য আবার একটা খবর দেই। খবরটা হচ্ছে মানে বরাবরই এটা তোমাদের একটা অভিযোগ থাকে যারা আমাদের জয়েন করা স্টুডেন্ট আছো, যারা ওয়েব অ্যাপ থেকে ক্লাস করো, যে আমরা তো পুরস্কার পাই না। কিন্তু আজকে তোমাদের যে মডিউল 3 ফ্রি ক্লাসগুলো যাচ্ছিল 10টা ক্লাস, তার মধ্যে আজকেই শেষ ক্লাস এবং এখান থেকে পুরস্কার জিতে নেওয়ার আজকেই শেষ সময়। যারা ফেসবুকে আসো নিয়ম মোটামুটি জানোই তোমরা, সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশন দিতে হবে, তাহলে তুমি সেখান থেকে একটা গিফট হ্যাম্পার পাবা। হ্যাঁ, প্রতিদিন তোমাদের সামনে আমরা হচ্ছে যে এটা দেখাই, দেখায় অনেকে রাতের ঘুম হারাম করে দেই। ব্যাপারটা এমন না যে দেখায় এগুলো আমি নিয়ে রাখি, এটা দেখানোর পরে কিন্তু তুমি আবার পাও এবং তোমাদের কাছে যায়। যখন সবার কাছে যায় তারা আবার ফেসবুক পোস্ট দেখে খুব ভালো লাগে। এই যে ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে হচ্ছে আবার একটা সুন্দর টি শার্ট আছে, তার মধ্যে আবার একটা কি আছে দেখায় দাঁড়াও। তারপরে সুন্দর একটা, এই যে সুন্দর একটা টি শার্ট আছে, অস্থির টি শার্ট। তারপরে হচ্ছে তোমার এর মধ্যে এই যে এটা আমার কাছে সবচাইতে ইফেক্টিভ মনে হয় এই ডায়েরিটা। আসলে এই ডায়েরি বাজারে কিনতেও পাওয়া যায় না, আর এই ডায়েরি পাওয়ার তোমার একমাত্র উপায় হচ্ছে উৎকর্ষের এই কম্পিটিশনগুলোতেই নেওয়া। কারণ কি, এই ডায়েরির মধ্যে তুমি সারাদিন কি করবা তার একটা পুরো শিডিউল দেওয়া থাকে, বুঝছো? তোমাকে একটু দেখাই আমি যে ডায়েরিটা কেন তোমার কাজে লাগে। এটা আসলে নর্মাল কোনো ডায়েরি নয়। এই ডায়েরি খুললে যেটা পাওয়া যায় দেখো, এই যে এইরকম, তোমরা একটু এই ক্যামেরাতে দেখতে পাবা যে এই ডায়েরির মধ্যে দেখো তুমি সারাদিন কি করবা, আজকে যা যা করবো এই পাশে তুমি তোমার একটা মানে কি করা যায় ওই যে তোমার সারাদিনের কাজকর্ম একটা হিসাব করে রাখতে পারবা। তারপরে আজ যা যা তোমার মনে রাখা দরকার তুমি কোটেশনগুলো রাখবা। যদি আরও সময় থাকতো তাহলে তুমি কি করতা সে একটা পুরো প্ল্যান এখানে লিখে রাখতা। এবং এই যে আজকে যা যা করবো একটা লিস্ট করছিলা, আজকে কি কি করতে পেরেছো সেগুলো এখানে লেখা যায়। এবং কেন করতে পারো নাই তুমি সেগুলো এক পাশে লেখা যায়। এবং কেন করেছো, করার কারণে কৃতজ্ঞতা কার কাছে প্রকাশ করছো সেটাও লেখা যায়। মানে একটা দিনকে তুমি প্রোডাক্টিভভাবে ইউজ করতে চাইলে আমার মনে হয় এই ডায়েরি খুবই তোমার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হতে পারে। কারণ আমরা তো সবাই নোট ডাউন করে রাখতে পারি না, তাই না? তো এইটা বইয়ের মধ্যে মানে খাতার মধ্যে নর্মাল সাদা পেজ থাকে, সেখানে সুন্দর করে গোছানো রাখাও যায় না। তো এই বইটা মানে এই ডায়েরিটা তোমরা পেয়ে যাবা। তো পাওয়ার সিস্টেমটা কি তোমরা জানোই, সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং মেনশন তোমাকে দিতে হবে ফেসবুকে অবশ্যই। এবং যারা ইতিমধ্যে দিচ্ছ, ফেসবুকে যারা ইতিমধ্যে দিচ্ছ বেশ ভালোই দিচ্ছ। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই টি শার্ট, যেটা আমাদের এই টি শার্টটা তোমাদের মধ্যে থেকে যারা কমেন্ট মেনশন শেয়ার করো তাদের মধ্যে থেকে দৈব চয়ন অর্থাৎ র্যান্ডমলি একজনকে পিক করা হয়। কিছুই দেখা হয় না, জাস্ট র্যান্ডমলি পিক করা হয়, করার পর তার কাছে এই আমাদের উৎকর্ষের লোগোওয়ালা একটা টি শার্ট পৌঁছে যায়। প্রত্যেকবারে যাচ্ছে। তোমাদের কথা ছিল যে ভাইয়া আগেরগুলো ফলাফল দিচ্ছেন না, তো তো ফলাফলগুলো কিন্তু এখন প্রকাশ করা হচ্ছে মোটামুটি। তো এটা ফেসবুকে যারা আসো তাদেরকে বলতেছি, তোমরা তোমাদের জন্য ভালো একটা সুযোগ হতে পারে। এখানে যে খুব বেশি কষ্ট হয় এমন না। তুমি আর আমি কিন্তু ফোন মোটামুটি সবসময় চাপি, তাই না? তো ফোন চাপা, যে বলে না একটা কথা যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো অবশ্যই ভালো। তার মানে ফোন চাপাচাপি করতে গিয়ে তুমি যাকে পুরস্কার পাও তোমার ব্যাপারটা অনেক ভালো দেখাবে তখন। সো যারা ফেসবুকে আসো, কমেন্ট এবং শেয়ার, সর্বোচ্চ শেয়ার থাকতে হবে, সর্বোচ্চ বন্ধুদের মেনশন থাকতে হবে। আরেকটা মজার ব্যাপার, যারা শেয়ার এবং মেনশন করে পাও না, যারা পুরস্কার পাও না, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে তুমি কমেন্ট যদি বেশি করতে পারো। কারণ এই যে কমেন্ট থেকে, কমেন্ট সেকশন থেকে র্যান্ডমলি একজনকে পিক করা হয়। তো তোমার কমেন্ট যদি খুব বেশি থাকে, অর্থাৎ আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছি সেই প্রশ্নগুলো অ্যান্সারই তুমি বারবার দিচ্ছ, এই কমেন্টটা বেশি হলে কিন্তু তোমার তোমার নামটা উঠে আসার সম্ভাবনা একটু বেশি থাকে। তোমাদের তোমরা যারা হচ্ছে ওই কি বললাম, যারা র্যান্ডমলি তাকে পিক করা হবে, উঠাই নেওয়া হবে। স্টার্ট নাও দেখা যাচ্ছে। ফারহানা তুমি ক্লাস করতে পারতেছো না, সবাই তো পারছে, তুমি একটু তোমার নেট কানেকশনটা ভালো করে চেক দাও, আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ফারহানা এটাও একটু আমাকে জানাও, তারপরে আমরা নিচ্ছি।
ওকে, তো যারা শেয়ার মেনশন দিচ্ছ দাও। আমার ফলাফল যারা এই যে ওয়েবে আছো তোমাদের মন খারাপ করার প্রয়োজন নাই, তুমি দৌড়ে গিয়ে হুট করে 2-4টা একটু শেয়ার মেনশন কমেন্ট দিয়ে চলে আইসো। হ্যাঁ, হালিমা আজকেই পেয়ে গেছে, সাব্বাস, সেরা। ফেসবুকে কিন্তু অনেকেই দিচ্ছ, আরে এসব নিয়ে আমি আজকে প্রথম জানলাম। সামিরা তুমি এগুলো জানো না? তোমরা তোমরা মেসেজ টেসেজ দিতে পারো, মেসেজ বলতে কমেন্ট করো। আর শেয়ারে যে প্লাবনও চলে আসছে, বুঝছো, দেখো এই ক্লাসেও আছে, আবার হইতেছে তোমার ফেসবুকেও আছে। বায়োলজি 2-তে উইনার আমি হয়েছি। মানে দেখা যায় যারা ফেসবুকে র্যান্ডমলি আসে এরা কিছু হয় না। এই তোমরা যারা ওয়েবে ক্লাস করো এরাই আবার গিয়ে ফেসবুক থেকে শেয়ার মারে, মেনশন মারে, দেওয়ার পরে তারা পুরস্কার পায়। ভালো, এটা খারাপ না। তো তোমাদের কিন্তু আফসোসের জায়গা নাই। আচ্ছা, ফেসবুকে যারা আসো, ফেসবুকে যারা জয়েন করছো, তুমি ক্লাসটা দেখো। আজকে আমরা এইচএসসির বাংলা সেকেন্ড ক্লাস করব। এখানে উচ্চারণের নিয়ম আমরা শিখব। কি উচ্চারণের নিয়ম? অধ্বনি উচ্চারণের নিয়ম আমরা আজকে শিখব। তোমার পরীক্ষায় তুমি শিওর থাকো কোনো না কোনো একটা বোর্ডে অধ্বনি উচ্চারণের নিয়ম আসবেই। বাংলা দ্বিতীয়ই একমাত্র বই যেখান থেকে তুমি যা পড়বা তাই লিখতে পারবা। মানে ব্যাপারটা এমন যে প্রশ্ন পরীক্ষা হওয়ার আগে প্রশ্নটা যে ফাঁস করে দেওয়া হলো এইরকম। কোনো না কেউ শিওর থাকো অধ্বনি উচ্চারণের নিয়ম কোথাও না কোথাও আসবেই, কোনো না কোনো বোর্ডে তুমি পাবাই, প্রতিবার আসেই। তো এটা একবার মনে করছে 100%, মানে তুমি এটা পড়বা 100% কমন পাবা, এই নিশ্চয়তা বাংলা দ্বিতীয়তেই শুধু দেওয়া যায়, অন্য কোনো সাবজেক্টে দেওয়া যায় না। তো আমরা সেটাই আজকে পড়বো, অধ্বনি উচ্চারণের নিয়ম। এখন সমস্যা হলো যেটা, যে এতদিন আমরা উচ্চারণের নিয়মগুলো কি করতাম, মুখস্থ করতাম। একটা বই যখন আমরা কিনি, দেখা যাচ্ছে যে অনেকেই তোমার আমিন স্যারের বই কিনি, কেউ ভাষা শিক্ষা বই কিনি, এই বইগুলা কেনার পরে সেখানে অনেকগুলো দেওয়া থাকে, মানে নিয়মে অধ্বনি উচ্চারণের মোটামুটি 10টা থেকে 12টা নিয়ম দেওয়া আছে। তো ওগুলো সবগুলো পড়তে গিয়ে দেখা যায় যে আমরা একটাও মনে রাখতে পারি না। তো তোমার কি 10টা বা 12টা এখন মনে রাখা প্রয়োজন? না, বাংলাতে এখন খুব বেশি পণ্ডিত না হলেও চলবে। তোমার এখন প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে পরীক্ষাতে গিয়ে যেটুকু লেখা লাগবে সেটুকু যেন তুমি কখনো না ভুলো, ওইটুকু যেন পুঙ্খানুপুঙ্খ রূপে লিখতে পারো। সেটার জন্য আজকের ক্লাসে কিছু ট্রিক্স অ্যান্ড মানে কি বলা যায়, মজার মজার সব কৌশল শেখা যাবে। আশা করি তোমাদের জন্য ভালো লাগবে ক্লাসটা। কথা অস্পষ্ট কি বলো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া কথা কেমন শোনা যাচ্ছে? ওরা বলতেছে আমার আমার কথা কি ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া আমাকে। মানে অনেকে জানাচ্ছে যে কথা অস্পষ্ট। ফেসবুকে কি আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, সুবাইতা তাসনিম মিশু বলতেছে যে রুলস অনেকগুলা, কিন্তু অনেকগুলা রুলস পড়ে আসলে তোমার তো লাভ নাই আপাতত। তোমাকে জাস্ট 5টা নিয়ম পড়লেই হবে, অধ্বনি উচ্চারণে জাস্ট 5টা নিয়ম পড়বা, 5টা নিয়ম পড়ে পরীক্ষা 5টা লিখবা। এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের 5টা নিয়ম, কারণ অধ্বনি উচ্চারণে তো অনেকগুলো নিয়ম আছে, যে আদ্য অ, অন্ত অ, সংবৃত অ, বিভিন্ন ধরনের ভাবে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো এগুলো আমরা খুবই শর্টকাটে শিখবো বলতে অনেকগুলো নিয়ম না পড়ে একবার টু দ্য পয়েন্ট, যেটুকু পড়লে পরীক্ষায় ওইটুকুই লেখা যাবে এবং মার্কস মানে শতভাগ পাওয়া যাবে, সেটাই আমরা দেখব। ভাই ওরা ডাবল ভয়েস পাচ্ছে আমার ওয়েবে। নাফিয়া জামান বলছে যে তুমি কয়েকটা নিয়ম, এক এক বই এক এক নিয়ম। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এক এক বই এক এক নিয়ম হয়। ফেসবুকে তোমরা আসো ভাইয়া, গ্রামার ভালো লাগে না, ভালো না লাগলে এখন পড়তে হবে। রাহাত, ভালো না লাগলেও কিন্তু এখন পড়তে হবে। প্লাবন, ভয়েস কি ক্লিয়ার? তোমরা কি ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো, নাকি তোমরা একসঙ্গে ফেসবুক আর ওয়েব দুটাই চালু করে ডাবল ভয়েস পাচ্ছ, এটাও একটু দেখো। মোটামুটি ওকে। হ্যাঁ এখন ঠিক আছে, একটু আগে ভয়েসে ইকো হচ্ছিল। ওকে ফাইন। দেখো অনেকেই বলছো যে ফেসবুকে বলতেছো ভাইয়া আমাদের বাংলা ক্লাস ভালো লাগে না, গ্রামার নিয়ম টিয়ম খুবই বিদঘুটে লাগে। আজকে আমরা টু দ্য পয়েন্ট পড়বো, যেটুকু পড়বো পরীক্ষায় সেটুকুই লিখবো, বুঝা গেছে? অনেকগুলো নিয়ম পড়বো না, কারণ অনেকগুলো নিয়ম পড়ার প্রয়োজন আপাতত নাই, কারণ তোমার অন্য সাবজেক্টের অনেক চাপ আছে। সেক্ষেত্রে আমি তোমাকে একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে বাংলা আমরা খুব স্মুথলি পার হয়ে চলে যাব, খুব বেশি চাপ নিব না, কিন্তু সর্বোচ্চ সংখ্যক মার্ক আমরা ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবো। তো দেখো আজকে আমরা কি পড়বো, অধ্বনি উচ্চারণের নিয়ম পড়বো এবং বিগত সালে আসা কিছু প্র্যাকটিস, বিগত সালে এসেছে এমন কিছু উচ্চারণে আমরা প্র্যাকটিস করব। এখন আসো ক্লাসের দিকে আসো, অনেক কথাবার্তা বলছি। যারা শেয়ার মেনশন দিচ্ছ খুবই ভালো, বিশেষ করে শেয়ারটা বেশি দাও, এটা ইফেক্টিভ হয়। অনেকে আবার আমার এই শেয়ার দিয়ে দেয়, দাও আমার টাইমলাইনে ঢুকে শেয়ার দেয়। আচ্ছা, শেয়ার এবং মেনশন দাও এবং পাশাপাশি ক্লাসটাও একটু দেখো, ক্লাস দেখে আমার কথার সঙ্গে ইন্টারেক্ট করো, এখানে কমেন্ট বক্সে ইন্টারেক্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো মোটামুটি দেখবো। সাব্বির,
ইটস হাসান বলছে আমার কাছে ভালো লাগে ক্লাস আপনার, থ্যাংক ইউ ভাইয়া। সামিরা জাহান, ইস্টার জাহান, পাপিয়া সবাই চলে আসছো, আমরা ক্লাস শুরু করে দিই। দেখো ওকে, এখন প্রশ্ন হচ্ছে উচ্চারণ থেকে পরীক্ষায় কয় ধরনের প্রশ্ন আসে। ফার্স্ট কথা, উচ্চারণ থেকে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে টাইপ 1, দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে টাইপ 1 নাম্বার টাইপ, আর একটা হচ্ছে মনে করো টাইপ 2। এই দুই ধরনের প্রশ্ন তোমার উচ্চারণ থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তার মধ্যে একটা হচ্ছে কি জিনিস, একটা হলো উচ্চারণের নিয়ম। কি আসে ভাইয়া? উচ্চারণের নিয়ম আসে। হ্যাঁ, তোমার পরীক্ষায় একটা আসে হচ্ছে উচ্চারণের নিয়ম, আরেকটা আসে কি উচ্চারণ লিখন, আরেকটা আসে হচ্ছে উচ্চারণ লিখন। তার মানে তোমাকে উচ্চারণ লিখতে হবে। এই দুই ধরনের বিষয়টা আমরা পরীক্ষার মধ্যে দেখতে পাই। তো উচ্চারণের নিয়মের মধ্যে আজকে আমরা অধ্বনি উচ্চারণের নিয়ম শিখব। তো পরীক্ষায় অধ্বনি উচ্চারণের নিয়ম কয়ভাবে প্রশ্ন আকারে আসতে পারে তোমার পরীক্ষায়? প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে 4 ভাবে। এক হইতেছে কি, দেখো যে অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো, এটা তোমার পরীক্ষায় আসতে পারে। অথবা আসতে পারে আদ্য অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো। তার মানে আদ্য শব্দ অর্থ হচ্ছে আদিতে, শব্দের পূর্বে অধ্বনি বসলে কিভাবে উচ্চারিত হয় তার 5টা নিয়ম লিখো, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে কি অন্ত অ, মানে শেষে অ যুক্ত হইলে, শেষে অধ্বনি থাকলে তার উচ্চারণ কেমন হয়, এর 5টি নিয়ম লিখা লাগতে পারে। অথবা সংবৃত অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো। এই যে 4 ভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় কি হতে পারে, লেখার ধরন আলাদা হতে পারে। কয়ভাবে আসতে পারে? 4 ভাবে। আমি কি বুঝাইতে পারছি যে তোমার পরীক্ষায় অধ্বনি উচ্চারণ থেকে কয়ভাবে নিয়ম আসবে? তোমাদের কি আমি, হ্যাঁ টাইপ 1 এবং টাইপ 2 আলাদাভাবে আসে। তুমি যদি নিয়ম লিখো তাহলে শুধু নিয়ম লিখবা, অথবা যদি তুমি উচ্চারণ লিখতে চাও তাহলে তুমি উচ্চারণ লিখবা, তোমার যেটা ইচ্ছা। উচ্চারণ লেখার ক্ষেত্রে কেমন, মনে করো পরীক্ষায় আসতে পারে হচ্ছে অধ্যাপক। অধ্যাপক এটা একটা শব্দ দিছে, দিয়ে বলছে যে এই শব্দটার উচ্চারণ তোমাকে লেখো। তোমাকে পরীক্ষায় লিখতে হবে এভাবে অধ্যাপক, এভাবে তোমাকে লিখতে হবে। এভাবে কয়টা লিখতে হবে? 5টা লিখতে হবে। 5টা লিখলে 5 মার্ক পাবা, অথবা এই পাশে 5টা নিয়ম লিখলে তুমি 5 মার্ক পাবা। এখন তুমি এটা লিখবা না ওটা লিখবা, এটা আমরা পরে কথা বলবো। তার আগে আমরা একটু নিয়মগুলো দেখে আসবো। এবং আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ যে অধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তোমার পরীক্ষায় এই 4 ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এর পরে গিয়ে আমরা 4 ধরনের প্রশ্নের উত্তরগুলো এখন জানবো ইনশাল্লাহ। ফেসবুকে যারা আসো তারা একটু আমাকে জানাও ভাইয়া যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। সামিরা ঠিক আছে, বুঝতে পারছো, ওকে ফাইন। এখন দেখো, অধ্বনি একটা বাক্য বা শব্দের মধ্যে, অধ্বনি একটা শব্দের মধ্যে দুইভাবে থাকতে পারে। অধ্বনি কয়ভাবে থাকতে পারে? দুইভাবে থাকতে পারে। কি কি ভাবে? দেখো, একটা হচ্ছে এ মুক্ত অবস্থায় থাকতে পারে। কি অবস্থায় ভাইয়া? মুক্ত অবস্থায়, যাকে আমরা বলবো হচ্ছে মুক্ত অ। আরেকটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকতে পারে, যাকে আমরা বলবো হচ্ছে যুক্ত অ। তার মানে একটা শব্দে অধ্বনি দুইভাবে থাকতে পারে। আবার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। মুক্ত অ কি জিনিস ভাইয়া? একটা শব্দের মধ্যে তুমি অকে যখন চোখে দেখতে পারবা, চোখে দেখা যায়, চোখে দেখা যায়, তার মানে কি মুক্ত অ ওটাই যেটাকে চোখে দেখা যায়। যেমন এক্সাম্পল একটু দেন তো ভাইয়া। দেখো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি বললাম অকাজ, এই যে অটাকে চোখে দেখা যাচ্ছে না, তাহলে এই অর নামটা কি? অ হইতেছে তোমার মুক্ত অ। অথবা আবার বললাম, কি বলা যায়, অনাহার, অনাহার, এই যে অটাকে চোখে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, এগুলা হইতেছে কি? মুক্ত অ। আবার অনেক সময় যুক্ত আকারেও থাকতে পারে। কি আকারে থাকতে পারে? যুক্ত আকারে। ভাইয়া যুক্ত আকারে মানে কি? যুক্ত আকারে মানে হচ্ছে তুমি এগুলাকে চোখে দেখতে পাবা না, চোখে দেখা যায় না, চোখে দেখতে পারবো না। ভাই কিভাবে চোখে দেখতে পাবো না? এভাবে চোখে দেখতে পারবো না। যা দেখো, আমি বললাম যে বক, এই শব্দটার মধ্যে চোখে কি তুমি অ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, কিন্তু এর মধ্যেও কি আছে? অ আছে। কিভাবে অ আছে দেখো, এটাকে ভাঙালে পাওয়া যায় ব যোগ অ যোগ ক। এই যে অটা আমি পেয়ে গেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? আবার একটা দেখো শব্দ লিখে দেই, দেখো কলম, কলম, চোখে কি দেখা যাচ্ছে যে এখানে কোনো অধ্বনি আছে? না, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে অধ্বনি আছে। কিভাবে দেখো, এই যে ক, তারপরে আবার আছে কি ল, লর সঙ্গে একটা অ আছে, এরপরে আছে কি একটা ম। দেখো কতগুলা করে এখানে তোমার, এই যে একটা, এই যে দুইটা, দুইটা কি ছিল? দুইটা এখানে অ ছিল। ব্যাপারটা কি ক্লিয়ার যে কোনটা মুক্ত অ এবং কোনটা যুক্ত অ? তো যেভাবেই থাকুক মুক্ত বা যুক্ত অ, এগুলার নিয়ম আমরা এখন শিখব। ইজ দ্যাট ক্লিয়ার যে একটা শব্দের মধ্যে
অধ্বনি কয়ভাবে থাকতে পারে একটু জানাও, ফেসবুকে যারা আসো তারাও জানাও। হ্যাঁ কলা বলছো, কলা প্রথম কতেই কিন্তু অযুক্ত আছে। হ্যাঁ মিনহাজউদ্দিন সাব্বির ঠিক বলছো, উম্মে রোমান ফারহানা ক্লিয়ার। ওকে, মানে বেসিক জিনিসগুলো একবার আইডিয়া ক্লিয়ার হয়ে গেলে তোমার আর এটা প্যারা নাই, উচ্চারণ নিয়ে আসলে কোনো প্যারার কিচ্ছু নাই, খুবই সহজ জিনিস এটা। ওকে ফাইন। এরপরে দেখো অধ্বনি কীভাবে থাকতে পারে আমরা জানলাম, এখন আমরা শিখবো যে অধ্বনি কয়ভাবে উচ্চারিত হয়। অধ্বনি উচ্চারণের নিয়ম আসছে, তার মানে তোকে মনে রাখতে হবে নিয়মের কোনো ভিন্নতা আছে। অধ্বনি যদি একটা নিয়ম থাকতো উচ্চারণ, তাহলে কি নিয়ম আসতো না? নিয়ম তখনই তৈরি হয় যখন একটা বিষয়ের জন্য বিভিন্ন রকম ব্যাপার সেপার চলে আসে। তো অধ্বনি উচ্চারণ সাধারণত দুইভাবে উচ্চারিত হতে পারে, অধ্বনি সাধারণত দুইভাবে উচ্চারিত হতে পারে, এই জন্য নিয়ম ব্যাপারটা চলে আসছে। তো দুইভাবে উচ্চারিত কি কি? অধ্বনি একটা উচ্চারিত হতে পারে হচ্ছে সংবৃত উচ্চারণ, আরেকটা হচ্ছে বিবৃত উচ্চারণ। কী কীভাবে উচ্চারিত হতে পারে? সংবৃতভাবে এবং বিবৃতভাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া সংবৃত উচ্চারণটা কি জিনিস? সংবৃত উচ্চারণটা আমি বলে দিচ্ছি। সংবৃত উচ্চারণ মানে এটা উচ্চারণ করার সময় তোমার মুখ গোলাকার হবে, গোলাকার হবে। তার মানে তুমি উচ্চারণ করতেছো অ, অ উচ্চারণ করার সময় তোমার মুখ যদি গোল হয় তাহলে তুমি মনে করবে এটা হচ্ছে সংবৃত উচ্চারণ, এবং এর উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে, ও এর মতো হবে। গোল হওয়া মানেই তো ও এর মতো হবে। তাহলে ভাইয়া বিবৃত উচ্চারণটা কি? বিবৃত উচ্চারণ মানে হচ্ছে মুখ তাহলে কি হবে না? গোলাকার হবে না, গোলাকার, গোলাকার হবে না। এবং উচ্চারণটা কিসের মতো হবে? উচ্চারণটা অ এর মতোই হবে, মানে নিজস্ব উচ্চারণই এখানে থাকবে। এটুকু আশা করি বুঝতে পারছো। কিন্তু মূল ব্যাপারটা হইলো যে ভাইয়া সংবৃত বিবৃত আমি উল্টা পাল্টা করাই ফেলি, সংবৃত এবং বিবৃত উল্টা পাল্টা হয়ে যায়। আপনি যখন বুঝান তখন খুবই ভালো বুঝি, কিন্তু পরবর্তীতে যখন সংবৃত মানে কি গোল নাকি বিবৃত মানে গোল, মাথা খারাপ হয়ে থাকে, তাই তো নাকি? এখন এই সমস্যার সমাধান আমি দিচ্ছি যে সংবৃত মানে গোল নাকি বিবৃত মানে গোল, অর্থাৎ মুখ গোল হয় কখন, সংবৃতের ক্ষেত্রে না বিবৃতের ক্ষেত্রে। দেখো এটা এই শব্দের মধ্যেই দেওয়া আছে, একটা উচ্চারণ হচ্ছে সংবৃত আর একটা উচ্চারণ হচ্ছে বিবৃত, তাই না? দেখো তো সংবৃত উচ্চারণের মধ্যে কিন্তু একটা গোল চিহ্ন আছে, সংবৃত শব্দটার মধ্যে একটা গোল চিহ্ন আছে। কোথায়? এই যে একটা গোল চিহ্ন, এটা কি চিহ্ন? গোল চিহ্ন, তাই না? এই গোল দেখে তুমি মনে রাখবা যে এখানে কি হয়, মুখ গোল হয়, মুখ গোল হয়, খেলা শেষ। তাহলে সংবৃত উচ্চারণ মানে গোল হয়, বিবৃত মানে গোল হয় না। গোল হওয়া মানে ও, গোল না হওয়া মানে অ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? দেখো বিবৃতের মধ্যে কিন্তু কোনো গোল নাই, গোল চিহ্নের মতো কোথায় দেওয়া আছে? সংবৃতের মধ্যে আছে। এই সংবৃত শব্দের এই যে গোলটা দেখে তুমি মনে রাখবা যেটা গোল হয়, গোল হয় মানে সংবৃত উচ্চারণ মানে ও এর মতো উচ্চারণ হয়। আর বিবৃত মানে তাহলে কিসের মতো উচ্চারণ হয়? বিবৃত মানে অ এর মতো উচ্চারিত হয়। সংবৃত এবং বিবৃত চিনবা কিনা বলো? আমি যদি তোমাকে একটা কথা বলি, যেমন একটা প্রশ্ন লিখে দিলাম, মনে করো তোমাকে বললাম আমি কি, মনে করো বললাম হচ্ছে অতি, দিয়ে বললাম এখানে কি সংবৃত উচ্চারণ হয়েছে না বিবৃত হয়েছে? এটা কি সংবৃত নাকি বিবৃত বলো? এটা কি সংবৃত নাকি বিবৃত? তুমি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, যে সংবৃত এবং বিবৃত এখন কি ইজিলি চিনা যাবে কিনা, মানে কোনো রকম ঝামেলা ছাড়াই তুমি চিনতে পারবে কিনা? ফেসবুকে যারা আসো জানাও। সাব্বির খান বলছে চিনা যাবে। ও ভাইয়া নিনজা টেকনিক, হ্যাঁ নিনজা টেকনিক। সংবৃত ব্যাপারটা কিন্তু ক্লিয়ার এখন? সংবৃত নিয়ে কোনদিন কি ঝামেলা লাগবে আর? না। সংবৃত মানে সংবৃত শব্দের মধ্যে একটা গোল আছে, অর্থাৎ তার মানে এটা কি হবে? গোল হবে উচ্চারণ। গোল হয়েছে এই যে ও, ও মানে কি? ও মানে হচ্ছে গোল। ক্লাসটা খুবই ছোট বুঝছো, এই জন্য এগুলা বুঝাই তোমাদের একটু সময় নষ্ট করতেছি আমি। কারণ যখন ক্লাসের মধ্যে যাবা, ওই যে সূত্র পড়তাম না আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একটা সূত্র দিয়ে দেখা যায় যে 5-7টা প্রশ্ন সব একাই করা যায়। তো আমি এরকম কিছু সূত্র দিব, ওই সূত্র দিয়ে তুমি একাই সব কিছু করে ফেলবা। এর আগে এভাবে হয়তো পড়ো নাই, পড়েছো অনেকগুলো মুখস্থ করেছো, কিন্তু এবার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ওকে ঠিক আছে ফাইন। এখন তাহলে চলে আসো যে অধ্বনি উচ্চারণের আমরা তো 4 ধরনের প্রশ্ন পাইছিলাম না, যে 4 ধরনের প্রশ্ন আসতে পারে। 4 ধরনের প্রশ্ন আসতে পারে, তার মধ্যে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংবৃত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, এই 3 ধরনের প্রশ্ন আসলে তোমার উত্তর হবে একটা। কি উত্তর? এই যে নিচের এই সূত্র, খেলা শেষ। এই এটুকুতেই তোমার উত্তর লেখা শেষ। কিভাবে? জাস্ট মনে রাখো, শব্দের আদিতে মানে কোনো শব্দের শুরুতে যদি অ থাকে, অ, এই অর পরে গিয়ে যদি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফালা, রফালা অথবা রিকার থাকে,
তাহলে ওই যে অটা প্রথমের যে অ, সেই অটা কিসের মতো উচ্চারণ হবে? ওর মতো উচ্চারিত হবে, অর্থাৎ সংবৃত উচ্চারিত হবে। তোমার এখান থেকে কতগুলো নিয়ম হয়ে গেছে জানো? 5টার বেশি নিয়ম হয়ে চলে গেছে। জাস্ট আমার সঙ্গে এখন বারবার বলে একটু মনে রাখো যে অর পরে হয় রস্বই দীর্ঘই, অর পরে কি কি থাকবে? হয় রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফলা, রফলা, রিকার। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা মনে রাখা খুব কঠিন। অধ্বনি প্লাস রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফলা, রফলা, রিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে তুমি নিজে একটু ট্রাই করো, নিজে একটু মনে রাখো যে আদিতে অধ্বনি থাকলে অর পরে যদি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফলা, রফলা অথবা রিকার থাকে, তাহলে প্রথমের অধ্বনিটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। এর ওর মতো হওয়া মানে সংবৃত হওয়া। তোমার নিয়ম 5টা শেষ। এই 4 ধরনের প্রশ্ন আসলে তুমি একটা অ্যান্সার লিখবা। আমার কথা কি ক্লিয়ার? মানে এটা লিখবা না, আমি পরের নিয়মগুলো তোমাকে বলে দিচ্ছি, এখন তুমি নিয়ম নিজে নিজে বানাবা। এই সূত্র থেকে তুমি নিজের ভাষায় নিয়মগুলো লিখবা। কোন বইয়ে কার ভাষায় কি দেওয়া আছে তোমার কোনো প্রয়োজন নাই। শিক্ষক সব সময় চায় যে তোমার খাতাতে যেন ব্যতিক্রমধর্মী কিছু উঠে আসে। বইয়ের ভাষাগুলো যখন আমরা খাতায় লিখি তখন এখানে মার্কটা কমে যায়, টিচার মনে করে হচ্ছে বুকিশ স্টুডেন্ট। বইয়ের ভাষাকেই তুমি নিজের মতো করে লিখবা। অর্থাৎ এই সূত্রটাকে আমরা এখন আমাদের নিজের ভাষায় ইমপ্লিমেন্ট করব। আমি আমার ভাষাতে লিখব, তুমি তোমার মতো ভাষাতে লিখবা। ব্যাপারটা ক্লিয়ার? জাস্ট তোমাকে আমি বুঝাই দিব। এ ভাইয়া বুঝতে পারছো? মারিয়া আহমেদ ভাই বুঝতে পারছো? সাব্বির হাসান, নাফিয়া জামান, তোমরা ওয়েবে যারা আসো ভাইয়া আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, এই সূত্রটা কি মনে থাকবে কিনা? যে অধ্বনির পরে রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফলা, জফলা, রফলা অথবা রিকার থাকলে উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। শেষ। এটুকু মনে রাখলে ব্যাপারটা আমরা এখন থেকে তোমার কাছে পানির মতো ক্লিয়ার হবে। 1 নম্বর নিয়ম হতেছে যে এটা। 1 নম্বর নিয়ম কোনটা? যে এটা। তো কিভাবে 1 নম্বর নিয়ম হলো দেখে আমি তোমাকে বুঝাচ্ছি। পরের স্লাইডে চলে গেলাম। স্লাইড 1, তার মানে নিয়ম হচ্ছে আমরা 1। কি নিয়ম? প্রথম নিয়ম আমরা বলছিলাম প্রথমে যদি একটা অ থাকে, অর পরে যদি একটা রস্বই অথবা দীর্ঘই থাকে, রস্বই অথবা দীর্ঘই থাকে, তাহলে এই যে অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এখন নিয়মটা একটু করে দেখান তো ভাইয়া। আমি দেখাচ্ছি, দেখো। একটা শব্দ লিখলাম কি? অনু। একটা শব্দ লিখলাম হচ্ছে অনু। আচ্ছা, অনুতে একটু ওই স্লাইডটা হয়ে গেছে, আমি তোমাদের একটু ঠিক করে দেই। পরের স্লাইডে যাই। এটা একটু স্লাইডটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি নিজের মতো করে লিখে দেই। অতি, একটা শব্দ মনে করো অতি। হ্যাঁ, একটা শব্দ হচ্ছে অতি। ও পাশের দিকে তাকাও না, আমার এখানে তাকাও, ক্যামেরাটা এখানে দিয়েন। অতি, এই শব্দে প্রথমে কি আছে ভাইয়া দেখো তো? প্রথমে আছে হচ্ছে অ। হ্যাঁ, তারপরে এটা কি আছে? অ প্লাস রস্বই। এই যেটা কি আছে? এটা রস্বই। তো হওয়ার কথা কি ছিল? অ প্লাস রস্বই যদি হয়, আমরা বলছি অ প্লাস যদি রস্বই দীর্ঘই হয়, তাহলে সেটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। তো এই অটা কিসের মতো হয়ে গেল? দেখো, ওর মতো হয়ে গেছে। এবং এই ওর মতো হওয়ার কারণে অতি বানানটার ও তয়ে রস্বই হয়ে গেছে। এই যে পার্থক্য, ব্যাপারটা কি বুঝতে পারছো? এই যে এখানে রস্বই থাকার কারণে এটা কিসের মতো হয়ে গেছে? ওর মতো হয়ে গেছে। আরেকটা উদাহরণ কি দেই? আচ্ছা, আরেকটা উদাহরণ তোমাদের দেখাই। মনে করো দিলাম অতীত। অতীত। আচ্ছা, অতীতে দেখো তো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে অ। আচ্ছা, তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে হচ্ছে দীর্ঘই। আমি কি বললাম? অ প্লাস দীর্ঘই থাকলে কি হয়ে যাবে? অ প্লাস দীর্ঘই থাকলে এটা ও হয়ে যাবে। ওকে, ও যখন হয়ে গেল তাহলে এই অটা চেঞ্জ হয়ে ও হয়ে যাবে তয়ে রস্বই এবং ত, অতীত। এটা হইতেছে তার নিয়ম। তাহলে প্রথম নিয়ম কি ক্লিয়ার ভাইয়া? প্রথম নিয়ম কি বুঝতে পারছো? যে প্রথম নিয়মে আমরা বললাম যে অধ্বনির পরে যদি রস্বই এবং দীর্ঘই থাকে, তাহলে তার উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? দীর্ঘই কি হবে না? না, দীর্ঘই হবে না। দীর্ঘইটা হবে না। হ্যাঁ, দীর্ঘইটা হবে না। আমি তোমাকে আবার একটু ক্লিয়ার করে দেই। যে 1 নম্বর নিয়মটা ছিল, 1 নম্বর নিয়মটা হচ্ছে এটা, যে যদি স্বরে অ প্লাস রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে স্বরীয়টা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। স্বরীয়টা হচ্ছে ওর মতো হয়ে যাবে। এটা ছিল 1 নম্বর নিয়ম। উদাহরণে আমরা কি দেখলাম? উদাহরণ দেখলাম হচ্ছে অতি, ও তি।
অতীতে প্রথমে অ ছিল, অর পরে একটা রস্যই ছিল, এই কারণে অটা চেঞ্জ হয়ে ওর মতো হয়ে গেছে, ওর মতো চেঞ্জ হয়ে অতি বানানটা ও তি হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দিছিলাম সেম, যে অতীত বানান, এই যে প্রথমে অ, তারপরে আমরা পাইছি কি দীর্ঘই, দীর্ঘই হওয়ার কারণে অটা হয়ে গেছে ওর মতো, এখন পুরা বানানটা কি হয়ে গেল, ও তয় রস্যই ত, অতীত। মনে রাখবা কখনো দীর্ঘই বসবে না, উচ্চারণে সবসময় রস্যই দিতে হবে। কি থাকলে কি হয়, অর্থাৎ উচ্চারণ বানানে কি থাকলে উচ্চারণে কি হয়, এটা পরে একটা স্টার্টে আমরা জানবো। এটা গেল হচ্ছে 1 নাম্বার নিয়ম, শেষ। এখন দেখো 2 নম্বরে আসো, এটা 2 নাম্বার স্লাইড একটা মিস হয়ে গেছে তো সরি। 2 নম্বরে আসো। 2 নম্বরে আমি কি বলছিলাম, বলছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি হ্রস্ব উ অথবা দীর্ঘ উ থাকে, তাহলে এই অটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। 2 নম্বর নিয়ম। তাহলে ভাইয়া একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। এক্সাম্পল লেখো, আমি লিখলাম হচ্ছে অনু। এক্সাম্পলটা কি, এক্সাম্পল হচ্ছে অনু। আচ্ছা, তাহলে এই যে অনুর প্রথমে কি আছে দেখো তো, প্রথমে আছে অ, অর পরে এই যে কি আছে, এটা অর পরে আছে হ্রস্ব উ। তাহলে অর পরে যদি হ্রস্ব উ থাকে তাহলে কি হওয়ার কথা, ও হওয়ার কথা। তাহলে এই অটা কি হয়ে যাবে, অটা হয়ে যাবে ও। আচ্ছা, ও হয়ে যাওয়ার পরে তাহলে আর বানানটা উচ্চারণটা কেমন হইলো, উচ্চারণটা হয়ে গেল হচ্ছে ও নু। ব্যাপারটা কি ক্লিয়ার? এরকম আরো একটা উদাহরণ দেই, অনুদান। অনুদান, দেখো এই প্রথমে ছিল হচ্ছে সরি অ, তারপরে এখানে কি আছে হ্রস্ব উ, এই যে হ্রস্ব উ। তাহলে সরি অ প্লাস যদি হ্রস্ব উ হয় তাহলে আমাদের নিয়ম বলতেছে কি, এটা হয়ে যাবে কি ও হয়ে যাবে। ওকে, ও হয়ে গেল। ও হয়ে যাওয়ার পর অনুদানটা কেমন হয়ে গেল, ও হয়ে গেছে অনুদান। অনুদান। এই 2 নাম্বার নিয়মটা কি বুঝতে পারছো ভাইয়া তোমরা? 2 নাম্বার নিয়মটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখো যেটা মনে রাখা প্রয়োজন। এই যে আমি নিচে একটা করে চিহ্ন দিচ্ছি, এটা কি চিহ্ন দিচ্ছি, এই চিহ্নের নাম হইতেছে হসন চিহ্ন। কি চিহ্ন ভাইয়া? হসন চিহ্ন। তো হসন চিহ্ন কখন দেওয়া হয়? হসন চিহ্ন দেওয়া হয় যেখানে কোনো স্বর নাই, মানে তুমি সেখানে চাইলেও আর টানতে পারবা না। যখন তুমি কোনো শব্দের শেষে টানতে চাচ্ছ, যেমন দেখি, টানার একমাত্র উপায় হচ্ছে স্বরবর্ণ ইউজ করা। তুমি স্বরবর্ণ ইউজ করলে টানতে পারবা। তো যখন আমি দেখিতে শেষে ই যুক্ত করেছিলাম মনে টানতে পারলাম, কিন্তু আমি যদি বলি যে এই শব্দটা দেখ, দেখ, এটাকে কিন্তু টানতে পারবা? দেখ কেমনে টানবা? টানবা না। এই যে টানা যে যায় না, কিসের জন্য টানা যাচ্ছে না, সেটা হচ্ছে এই চিহ্নের জন্য টানা যাচ্ছে না। এই চিহ্ন মানেই বুঝায় এর শেষে কোনো স্বর নাই বা স্বরধ্বনি নাই। ওই চিহ্নের নাম হচ্ছে হস চিহ্ন, যেটা আমরা সবসময় মোটামুটি ব্যবহার করব। যেই উচ্চারণের ক্ষেত্রে আমরা নিজেরা একটু টানবো, টানা যায়, সেই ক্ষেত্রে আমরা হসন চিহ্ন দিব না। আর যেই জায়গায় দেখবো যে টানা যাচ্ছে না, ওখানে গিয়ে আমি স্টপ হয়ে যাচ্ছি, সেখানে আমরা হসন চিহ্ন দিব। আশা করি 2 নম্বর নিয়ম বুঝে গেছো। দেখো সেম ভাবে তাহলে এখন এখানে দেখো তো কদু শব্দটা আছে, কদু। একটু আগে আমরা কি বলছিলাম যে মুক্ত স্বর, মুক্ত অ এবং যুক্ত অ। তো এখানে কোন অ আছে বলো তো? মুক্ত অ আছে নাকি যুক্ত অ আছে? এখানে কি মুক্ত অ আছে নাকি যুক্ত অ আছে একটু বলো। এখানে কি মুক্ত অ নাকি যুক্ত অ? অ কিন্তু চেঞ্জ হবেই, কিন্তু এখানে মুক্ত অ আছে না যুক্ত অ আছে? হ্যাঁ, ফেসবুকে যারা আসো তোমরা একটু শেয়ার টেয়ার মারো ভাইয়া, শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, এখানে হচ্ছে নূর নূর বলতেছ এখানে যুক্ত আছে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা এমন যে এখানে কি আছে আমি একটু লিখে দিচ্ছি। এখানে এক্স্যাক্টলি আছে ব্যাপারটা এমন যে কদু, ক যোগ অ যোগ দয়ের হ্রস্ব। তার মানে এখানে একটা অ আছে, ভিতরে লুকায় আছে। তো আমাদের নিয়ম কি বলতেছিল দেখো তো, নিয়ম বলতেছিল যে এই যে অর পরে এই যে অ, অর পরে এই যেটা কি হ্রস্ব উ, অর পরে যদি হ্রস্ব উ থাকে তাহলে এই অটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, এখানে ক অ ছিল, সে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে, অর্থাৎ কয়ে ওকার হয়ে গেছে, কো দু। এই যে অকারটা, অটা কিসের মতো হয়ে গেছে, ওর মতো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো। সেম জিনিসটা দেখো বকুল। বকুলকে ভাঙালে তুমি কি পাবা? এই দেখো এমন ছিল ব যোগ অ, তাই না? তারপরে আছে হচ্ছে তোমার কয়ের হ্রস্ব উ আল্ল, বকুল। এই যে এখানে একটা কি আছে, সরি অ আছে, সরিয়ের পরে একটা কি আছে, হ্রস্ব উ আছে। তাহলে আমরা অবশ্যই জানি কি এই অটা ওর মতো হয়ে যাবে। তাহলে বকুলের জায়গা হয়ে যাবে হচ্ছে বকুল। এই যে কুল, যখন কুল বললাম তখন নিচে কিন্তু একটা হসন চিহ্ন দিলাম। তুমি কি বকুলো বলো? বকুলো বললে এখানে হসন চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমরা তো বকুলো বলি না, বকুল বলি, এই জন্য নিচে হস চিহ্ন বা হসন চিহ্ন দিয়ে দিলাম। আমাদের নিয়ম আবার একটু বলে দেই। নিয়ম হইতেছে অধ্বনির পরে হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ দীর্ঘ উ, ক্ষীয়, জফলা, রফলা অথবা রিকার থাকলে অটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। এটাই হইতেছে নিয়ম। এই এক নিয়ম দেই তুমি 3 ধরনের প্রশ্ন সলভ করতে পারবা। পরীক্ষায় যদি আসে অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম লিখো, এখান থেকে 5টা দিয়ে দিবা। পরীক্ষা যদি আসে আদ্য অ, অর্থাৎ শুরুতে অ আছে এমন 5টা নিয়ম লিখো, এটা দিয়ে শেষ করতে পারবা।
অথবা পরীক্ষায় যদি আসে সংবৃত অধ্বনি উচ্চারণের নিয়ম লিখো, এটাই লিখতে পারবা। কারণ সংবৃত উচ্চারণ হওয়া মানে ওর মতো উচ্চারিত হওয়া। ব্যাপারটা ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা একটু জানাও। আরও কিছু এক্সাম্পল আছে দেখো। অনুদিত, এই যে প্রথমে ছিল অ, তারপরে এটা কি আছে দেখো তো, তারপরে দীর্ঘ আছে, তাই না? তো অ থেকে দীর্ঘ যদি থাকে তার আমার কি পরিবর্তন করতে হবে? অ প্লাস দীর্ঘ মানে অটা ওর মতো চেঞ্জ হয়ে যাবে, তাহলে অটা চেঞ্জ হয়ে ও হয়ে গেল। এরপর অনুদিত, অনুদিত শেষ। এরপর দেখো ময়ূর, এই যে মর সঙ্গে একটা কি যুক্ত ছিল? মর সঙ্গে একটা অযুক্ত ছিল যুক্ত অবস্থায়। তো এরপরে আবার কি যুক্ত হয়েছে? রস্য এই দীর্ঘ যুক্ত হয়েছে, এই যে দুটা যুক্ত হয়ে গেছে, এই জন্য এই অটা কি হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। অর্থাৎ ময়ূরের যেখানে এখন হবে ময়ে ওকার উন্তস্থ রস্য র, ময়ূর। 2 নম্বর নিয়ম কি ক্লিয়ার? কদুটা আবার বলেন, দেখো বলে দিচ্ছি আবার। কো দু, তাই না? এটাকে ভাঙালে এর মধ্যে কি আছে? অবশ্যই অ আছে। কিভাবে অ আছে? এই যে ক, কর সঙ্গে যুক্ত অবস্থায় একটা অ আছে। এই যে অটা কি এবার তুমি বুঝতে পারছো? এই যে অ আছে এবং এরপর দয়ের রস্য উ, কদু। তো আমাদের নিয়ম ছিল কি? নিয়ম ছিল যে অর পরে যদি রস্য উ অথবা দীর্ঘ উ থাকে তাহলে অটা ওর মতো হয়ে যাবে। তো দেখো তো এই যে অ আছে, অর পরে এটা কি? রস্য উ আছে, তাহলে অবশ্যই অটা চেঞ্জ হয়ে যাবে। অ চেঞ্জ হয়ে কি হয়ে গেল? দেখো অ চেঞ্জ হয়ে ও হয়ে গেছে, অ চেঞ্জ হয়ে ও হয়ে গেছে, অ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তো ওটা কি হয়ে যাবে এখন? ওটা কয়ে ওকার হবে না? কয়ে ওকার দয়ে রস্য উ, কদু হয়ে গেল। ব্যাপারটা কি ক্লিয়ার? ইভান বুঝতে পারছো? অনুদিত শেষে উচ্চারণ হয়েছে কেন? কারণ তুমি নিজে উচ্চারণ করো তাই। উচ্চারণ ব্যাপারটা হচ্ছে মুখে বলা এবং কানে শোনার জিনিস। তুমি কি ওখানে অনুদিত বলো না অনুদিত বলো, তুমি কিভাবে উচ্চারণ করতেছো এটার উপরে ডিপেন্ড করে যে শেষে ওটা কি টানবো নাকি হচ্ছে স্টপ করে দেবো, এটা আমাদের উপরে ডিপেন্ড করে। কেউ তো কখনো অনুদিত কখনোই বলে না, অনুদিত বলে। টানা যায়, টানলে একটা অর্থে ঠিকঠাক থাকে, কথার মধ্যে একটা সৌন্দর্য থাকে। কিন্তু অনুদিত বলে অর্থ ঠিক থাকলো না, কথার মধ্যে সৌন্দর্যও থাকলো না। এই জন্য আমার শেষে অনেক টান টান দিলাম আর কি। ওকে, বুঝে ফেলছে? উচ্চারণ লেখার সময় সব দীর্ঘ ইকারগুলো রস্যই হয়ে যাবে, সব দীর্ঘগুলো রস্যই হবে। রস্য উ ব্যবহার করতে হবে, দীর্ঘ ই দীর্ঘ ব্যবহার করা যাবে না, রস্য ই ব্যবহার করতে হবে, রস্য উ ব্যবহার করা লাগবে। দীর্ঘ যে সিম্বলগুলো আছে এগুলো বাদ। তাহলে 2 নম্বর নিয়ম আমাদের শেষ, দুইটা আমাদের শেষ। এখন আছে 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়মে কি বলছিলাম? যে অর পরে যদি ক্ষীয় থাকে তাহলে উচ্চারণটা ওর মতো হয়ে যাবে। নিয়ম শেষ, সহজ কথা। কিভাবে ভাইয়া? এই যে দেখো একটা লিখি, অক্ষ, একটা শব্দ লিখলাম কি আমি? অক্ষ। এই অক্ষের মধ্যে কি হলো? প্রথমে আমি দেখলাম যে একটা অ আছে, অ। তারপরে দেখো ওর পরে কি আছে? ক্ষীয় যুক্ত আছে। আচ্ছা, ওর পরে ক্ষীয় যুক্ত থাকলে নিয়ম অনুযায়ী কি হবে? ও হবে। এই যে ও হয়ে গেল, ও। তারপরে এই যে ক্ষয় জফলা, অক্ষ। তো এখন এটাকে কি এরকমই রাখা যাবে? ক্ষীয়কে না, ক্ষীয়কে এরকম রাখা যাবে না, ক্ষীয়কে চেঞ্জ করতে হবে। ক্ষীয় চেঞ্জ করার একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যদি তুমি বানানের মধ্যে ক্ষীয় পাও তাহলে তোমাকে ওখানে ক প্লাস খ ব্যবহার করতে হবে। তার মানে কি? এই ক্ষীয়টাকে ভাঙালে আমি কি পাবো জানো? অক্ষ। এই যে অক খ। আমার মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে বোঝানো যে ওটা কেন হইলো। এই যে ওটা কেন হয়েছে এটা কি তুমি বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানাও। ক্ষীয় কেন চেঞ্জ হলো পরে বলে দিব। এই ওটা কেন চেঞ্জ হলো বুঝতে পারছো? কারণ এই যে অটা চেঞ্জ হয়ে যে ও হয়ে গেছে, কি কারণে? কারণ এরপরে একটা ক্ষীয় ছিল, এটুকু বুঝলে এনাফ। এরপরে দেখো দক্ষ, এই যে দর সঙ্গে কিন্তু কি যুক্ত ছিল? দ প্লাস একটা অ ছিল, তারপরে কি হয়েছে? ক্ষীয় হয়েছে। তো এই যে অ প্লাস খ হয়ে গেছে, তার মানে এই অটা কি হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে না? এই যে দেখো ও হয়ে গেছে, এখানে কিন্তু দ প্লাস ও হয়ে গেছে, দক্ষ। সেম ভাবে দেখো রক্ষা, রক্ষাতে কি আছে? রর সঙ্গে কিন্তু একটা অযুক্ত আছে এবং এরপরে একটা ক্ষীয় যুক্ত আছে, তাহলে এই অটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। ওর মতো হয়ে এটা হয়ে গেল কি? রক্ষা, রক্ষা। এই ক খ কেন আসলো? আমরা ক্ষীয়কে ভাঙাইলাম, এটা পরে আমরা দেখব। আবার দেখো লক্ষণ, এই যে লর সঙ্গে কিন্তু কি যুক্ত আছে? একটা অযুক্ত আছে এবং এরপরে একটা কি আছে? ক্ষীয় আছে, তাহলে ওটা চেঞ্জ হয়ে কিসের মতো হবে? ওর মতো হবে। ওর মতো হয়ে কি হলো? লক্ষণ। এই যে লক্ষণ। তারপরে রক্ষা, তার দুইবার হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো 3 নম্বর নিয়ম? 3 নম্বর নিয়ম কি ক্লিয়ার ভাইয়া? টু দ্য পয়েন্ট হবে পড়াশোনা। জাস্ট তুমি ওই সূত্রটা মাথায় একবার মনে রাখবা, তাহলেই হবে। যে আদিতে অ থাকলে এবং তারপরে যদি রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ উ, তারপরে ক্ষীয়, জফলা, রফলা অথবা রিকার থাকে, তাহলে অ ধ্বনিটা কিসের মতো হয়ে যায়? ওর মতো হয়ে যায়। ফেসবুকে যারা আসো, সজীব শিকদার ক্লিয়ার,
ভাইয়া উচ্চারণের নিয়ম বলা হচ্ছে কি, কি দেখি একটু, উচ্চারণের নিয়ম বলা হচ্ছে বানান গতি, কিন্তু উচ্চারণ গতি গতি করছেন। গতি, তুমি গতি যখন বলি, গতিটা ওইভাবে আসছে যে একটা নিয়ম, তুমি গতি বললা তাই না, একজন বলছে গতি, তো আমাদের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, নিয়ম অনুযায়ী এরকম হবে না, গতি হয়ে যাবে, এটা হচ্ছে ওকার হয়ে যাবে। এখানে যে অকারটা ছিল সেই অকারটা এখানে ওর মতো হয়ে গেছে, হ্যাঁ স্বাভাবিক। তুমি উচ্চারণ করে দেখো, গ অ উচ্চারণ করে এখানে গতি বলো কখনো, গতি কি বলো, গতি কেউ বলি না, আমরা কি বলি গতি, গো ও হয়ে যায় গতি। আমরা অ উচ্চারণ করি না কি কারণে, কারণ এখানে এই যে রস্বই যুক্ত আছে পরে, এই জন্যই। প্লাবন তোমার প্রশ্ন কি ক্লিয়ার? আচ্ছা মোটামুটি ক্লিয়ার। তা 3 নম্বর চলে গেছে। এরপর আমরা কি বলছি, এরপরে হচ্ছে জফলা। যদি জফলা থাকে, অর্থাৎ প্রথমে যদি একটা সরি অ থাকে এবং তারপরে যদি একটা কি থাকে, জফলা থাকে, তাহলে এই সরি অ যেটা আছে এটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। তো ভাই একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, দেখো অদ্য, দেখো প্রথমে কি আছে, প্রথমে আসে হচ্ছে অ, হ্যাঁ, তারপরে এই যে দেখো জফলা একটা চলে আসছে। তো অ থেকে যদি অর পরে যদি জফলা আসে তাহলে নিয়ম অনুযায়ী কি হয়ে গেল, ও হয়ে যাবে। এই অটা কি হয়ে গেল, ও হয়ে গেল। ও হওয়ার কারণে এই যে অদ্য বানানে ওটা এরকম, ও অটা ও হয়ে গেল, এবং এই যে দয়কারে দো, অদ্য হয়ে গেল। তোমার প্রশ্ন এটা কেন হইলো, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হইলো যে এই ওটা কেন হইলো, এটা বুঝছো কিনা। এটা বুঝলে অধ্বনি উচ্চারণের নিয়মটাও তোমার জন্য সোজা হয়ে গেল। যে যদি অর পরে জফলা থাকে তাহলে এটা কি হয়ে যায়, ও হয়ে যায়, যেমনটা হয়ে গেছে, এই যে উচ্চারণটা হয়ে গেছে। আবার এরকম সেম একটা দেখো, অত্যাচার, কি আসছে, অত্যাচার, অত্যাচার। আমার নিয়ম হচ্ছে এই অধ্বনি কিভাবে চেঞ্জ হবে এটা নির্ণয় করা। তো এই যে অধ্বনি মানে এখানে একটা অ ছিল, তারপরে এই যে একটা আমরা জফলা দেখতে পাচ্ছি, তো অধ্বনির পর জফলা থাকলে আমাদের নিয়ম অনুযায়ী কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাবে। আচ্ছা ও হয়ে যাওয়ার পরে কেমন হইলো, এই অত্যাচারে ও হয়ে গেল। অত্যাচারে তোমার, অত্যাচারে, অত্যাচার, একটু ভুল হয়ে গেছে, অত্যাচার। এই যে শেষে হসন চিহ্ন কেন দিলাম দেখো তো, তুমি কি অত্যাচারও কখনো বলো? আবার এই যে অত, এখানেও কিন্তু হসন চিহ্ন দিছি, কারণ ওখানে আমি কোনো স্বরধ্বনি উচ্চারণ করি নাই, অত তা চার, চার চারও বলি নাই, এই জন্য হসন চিহ্ন দিছি। ব্যাপারটা কি ক্লিয়ার? জফলার নিয়মটা সেম কয়েকটা এখানে লিখে দেই, যেটা দেওয়া আছে আর কি। কন্যা, দেখো কন্যা, এই কন্যার কর সঙ্গে কি যুক্ত আছে, কর সঙ্গে একটা অযুক্ত আছে। তো নিয়ম বলতেছে এই অটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ও হয়ে যাবে। অটা চেঞ্জ হয়ে কিসের মতো হবে, ওর মতো হবে। তাহলে এর নিয়মটা কি হয়ে যাবে, কন্যা, মানে উচ্চারণটা হয়ে যাবে কন্যা। এই যে দেখো ওকার হয়ে গেছে। বন্যাতেও সেম, বর সঙ্গে কি যুক্ত আছে, অযুক্ত আছে, এবং তারপরে একটা কি আছে, জফলা আছে, তারপরে একটা জফলা আছে। জফলা থাকলে উচ্চারণটা কি হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। তাহলে বন্যাতে হবে বন্যা, বন্যা। তারপর দেখো সন্ধ্যা, সেম জিনিস, সন্ধ্যা, এই স্বর মধ্যে একটা অ আছে, অর পর আবার একটা জফলা আছে, তাহলে অটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। তাহলে এখন সন্ধ্যা বানানো হবে সন্ধ্যা। প্রশ্ন হতে পারে ভাই এই পাশে ছিল দন্তস্ব, এই পাশে কেন হচ্ছে তালব্যস্য হলো? এই অ্যান্সারটা আমরা পরে দেবো, আপাতত শুধু তুমি জেনে রাখো যে এখানে ওটা কেন হইলো। এরপরে দেখো কল্যাণ, সেম জিনিস, ক তার সঙ্গে অযুক্ত ছিল এবং তারপরে একটা জফলা যুক্ত ছিল, থাকার কারণে ওটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। তাহলে কল্যাণে কি হবে, কল্যাণ। এই জফলা থাকলে যে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারতেছো কি না? তার মানে আমরা মোটামুটি ওই অর পরে সরি অ, সরি অর পরে কি রস্বই বা দীর্ঘই একটা নিয়ম গেল, রস্য বা দীর্ঘ একটা নিয়ম গেল, ক্ষীয় একটা নিয়ম গেল, জফলা থাকলেও চেঞ্জ হয়ে যায়। 4টা নিয়ম অলরেডি হয়ে গেছে। এই 4টা বুঝতে পারছো কি না? ভাইয়া হস চিহ্ন না দিলে কি হয়, হস চিহ্ন না দিলে তুমি মার্ক পাবা না, তোমাকে মার্ক দিবে না। উচ্চারণের সময় হস চিহ্ন মাস্ট দিতেই হবে, কারণ এই হস চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে ওখানে কোনো স্বরধ্বনি আছে কি না। স্বরধ্বনি থাকলে হস চিহ্ন দেওয়া যাবে না, স্বরধ্বনি না থাকলে হস চিহ্ন দিতে হবে। স্বরধ্বনির কাজ কি, স্বরধ্বনির কাজ হচ্ছে আমাদের উচ্চারণকে দীর্ঘায়িত করা। যেমন দেখি, অনেক দূর টানতে পারলাম, কারণ কি শেষে একটা স্বরধ্বনি ছিল, রস্য ই ছিল। তো তুমি রস্য ইকে বাদ দাও, বাদ দিলে কি হবে, দেখ, আর তুমি টানতে পারবে না। এই যে স্বরধ্বনি বাদ দেওয়ার, ওই যে বাদ দিলা, এটা আমি কেমনে বুঝবো, নিচে তুমি একটা হসন চিহ্ন দিছো, তার মানে এর সঙ্গে আর কোনো স্বরধ্বনির সম্পর্ক নাই। এই জন্য তোমাকে ওটা দিতে হবে, হস চিহ্ন বা হসন চিহ্ন। ভাইয়া তোমরা এই যে 4টা নিয়ম আমরা পড়লাম, বুঝতে পারছো কিনা জানো, ইয়েস অর নট, মানে তোমাদের জন্য কি ইফেক্টিভ মনে হচ্ছে?
এতদিন কিন্তু তোমরা গদ বাঁধা মুখস্থ করে আসছো। আমরা যে নিয়মগুলো পড়তেছি না, নিয়ম বলতে টেকনিকগুলো পড়তেছি, এরপরে গিয়ে আমরা এই যে পাঁচটা, যেখান থেকে যে কোনো পাঁচটা আমরা নিজের ভাষায় লিখবো, কোনো সমস্যা নাই। তুমি পরীক্ষাতে কীভাবে লিখবা তার একটা স্ট্রাকচার আমি লিখে দেবো, কিন্তু তুমি আসলে এখন বুঝতে পারতেছো কিনা এটা হচ্ছে কথা। এতদিন আমরা মুখস্থ করতাম, বই দেখে দেখে এই 20-22টা নিয়ম থাকে, তার মধ্যে থেকে ছোট ছোট কোনগুলা সেগুলো না বুঝে মুখস্থ করে পরীক্ষায় মানে উদ্গীরণ করে দিয়ে আসতাম। কিন্তু এখন তুমি তো বুঝতে পারতেছো কিনা, এবং একটা লাইন মনে রাখলে একটা লাইনকে ভেঙে ভেঙে তুমি কিন্তু 5টার বেশি নিয়ম বানাইতে পারবা। ফেসবুকে যারা আসো তোমরা কিন্তু এখনো শেয়ার দিতে পারো, মনে করে দিচ্ছি আর কি। তোমাদের বলতে বলতে তো আমি শেয়ার দিই, যারা আমি একটা শেয়ার দিয়ে দিই, আমিও যদি পাইলে পাইতে পারি, তো দৈব চয়নের ভিত্তিতে যদি আমিও একটু পেয়ে যাই তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়। কল্যাণ কল্যাণের পরে কি হর্ষ হবে? কি কল্যাণ, কল্যাণ, হ্যাঁ কল্যাণের পরে অবশ্যই একটা হর্ষ হবে, কল্যাণ। থ্যাংক ইউ। তারপরে পরেরটা কি দেখো, পরেরটা আমরা বলছিলাম কি রফলা, অর্থাৎ সরি ও এর পরে যদি একটা রফলা থাকে, এরপরে কি যুক্ত থাকে? একটা রফলা, তাহলে সরিটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো। তুমি জাস্ট পড়ছো, ওই জিনিসগুলো আমি এখানে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি তোমাকে। তো একটা এক্সাম্পল দেখান ভাইয়া, এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে প্রভাত, লিখলাম প্রভাত। আচ্ছা, প্রথমে এখানে প্রভাতের মধ্যে কি ছিল? প ছিল, পর সঙ্গে একটা অযুক্ত ছিল, অর পরে একটা কি ছিল? রফলা ছিল, প্রভাত। দেখো পয়ে রফলা, তাই না? তো পয়ে রফলা মানে প এর সঙ্গে একটা অ অলরেডি যুক্ত আছে, এই যে অ, এরপরে কি যুক্ত হয়েছে? রফলা যুক্ত হয়েছে। তাহলে এইরকম যদি হয়, এই যে অর সঙ্গে যে রফলা যুক্ত হয়, নিয়ম কি বলতেছে? নিয়ম বলতেছে যে এই অটা চেঞ্জ হয়ে ওর মতো হয়ে যাবে। তাহলে এখন এই যে অটা চেঞ্জ হয়ে যখন ও হয়ে গেল, তখন কি এরকম হয়ে গেল না? প্রো হয়ে গেল না? হ্যাঁ, প্রো হয়ে গেল। আর সেটা তুমি যে ভাত ছিল, প্রভাত দিয়ে দিলে, শেষ। এরকম আরেকটা লিখে দেই, মনে করো যে কি ভ্রম, ভ্রম। তাহলে এটাতে কি ছিল এক্স্যাক্টলি? ছিল হচ্ছে ভ ছিল একটা, ভর সঙ্গে একটা অযুক্ত ছিল, তারপরে একটা রফলা যুক্ত হয়েছে। তাহলে এই যে ভাইয়া অ এবং রফলা যুক্ত হয়েছে, তার মানে অবশ্যই অটা কিসের মতো হয়ে যাবে? ওর মতো হয়ে যাবে। ওর মতো হওয়ার পরে কেমন হইলো? এই যে ভ্রমণটা তখন ভয়ে ভ্রমণ হয়ে গেল, ভ্রমণ। ক্লিয়ার? বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? এলাকে বুঝতে খুব সমস্যা হচ্ছে তোমাদের? এটা তো পুরো ম্যাথের মতো, একবারে ম্যাথ। তুমি নিজের মতো করে পরে নিয়ম লিখবা, শুধু বুঝে রাখবা, নিজের মতো করে নিয়ম লিখবা। ভাইয়ারা বুঝতে পারছো কিনা একটু জানাও, ইয়েস অর নোট। ফেসবুকে যারা আসো তোমরা একটু জানাও। সৌদ সরকার ভাইয়ার কমেন্ট কই? তারপরে রাহাত বলতেছো তাহলে ভাই আপনারটা আমার কি, তোমারটা চাচ্ছ? মেনশন দিল কাকে? কি কি কথাবার্তা বলতেছো তোমরা? তোমরা নিজেরাই গল্প করতেছো কমেন্টের মধ্যে। আরে কমেন্টে একটু ইফেক্টিভ কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো থেকে যখন র্যান্ডমলি পিক করা হয়, তখন এটুকুও তো দেখা হয় যে আসলে কমেন্টটা তুমি কেমন করছো। একটু পড়াশোনা রিলেটেড হইলে ওখানে একটু চোখটা গিয়ে আটকায়, কিন্তু তুমি কেমন আছো, কি খেয়েছো, ভাত খেয়েছো নাকি, আজকে ইফতার কি দিয়ে করবা, সেহরি খেয়েছো কিনা, এই ধরনের কথাবার্তা বললে এগুলো তো চোখ আটকাবে না, এগুলো তো র্যান্ডম কথাবার্তা। কথাবার্তার মধ্যে একটু ইউনিকনেস নিয়ে আসবা। এই ক্লাসে আমি বলতেছি আমাকে কোনো একটা প্রশ্ন থ্রো করে দাও, বা আমি যেগুলো বলতেছি একটা অ্যান্সার দাও, এই বারবার অ্যান্সার দাও। এক জিনিস আমি তো লিখে দিচ্ছি, ওই জিনিসটাই তুমি লিখো, তাহলে এগুলো ইফেক্টিভ হয় এবং চোখে পড়ে এগুলা, বুঝছো? ময়ের সাথে কি কার হবে না? ভ্রমণ। পরেরটা দেখো, আমাদের কিন্তু মোটামুটি একটা নিয়ম হয়ে গেছে, হ্যাঁ। মানে আমাদের কয়টা হয়ে গেল? আমাদের কতগুলো হয়ে গেছে? এটা হচ্ছে 1 2 3 4 5, 5টা আমাদের পরীক্ষার মতো হয়ে গেছে। তাহলে ভ্রমণটা তোমরা তো দেখছো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া এখানে ও হবে কিনা, হ্যাঁ ভ্রমণে ভ্রমণ, ভ্রমণ, ভ্রমণে কি হবে? এই যে ময়ে ওকারটা হবে এখানে, ভ্রমণ। এরকম আরো কয়েকটা দেওয়া আছে, প্রথম, প্র, এখানে প্র আছে, তাহলে প্রটা কি হয়ে যাবে? প্রয় ওকার হয়ে যাবে, প্রথম। তারপরে কি আছে? ভ্রমণ তো লিখে দিলাম, প্রকাশ, প্রকাশটা কি হয়ে যাবে? প্রকাশ, শেষ। ভাই ক্লিয়ার? একটা প্রশ্ন তোমাদের হইতে পারে যে ভাই এখানে শ্রম, এই যে শ্রম, এখানেও শ্রম, এখানে ছিল তালব্যস্য, এখানে হয়ে গেছে দন্তস্য, কেন হইলো? এই কেন হইলো এর যে উত্তরটা একটু পরে আমি দিয়ে দিব, এখন উত্তর দিলে সমস্যা। এখন তুমি জাস্ট মনে রাখবা যে এখানে অ ছিল, এই পাশে গিয়ে ও হয়ে গেছে। এটা বুঝতে পারছো কিনা? তাহলে তুমি সার্থক, আমিও সার্থক।
হ্যাঁ মুবাশির চলে আসছো ওয়েবে, ওকে। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করলে ভালো হয় বলতে পুরাটা ওভারঅল বলতেছো নাকি? পুরাটা ভাইয়া আমার উৎকর্ষ গিফট চাই। ইনশাল্লাহ পাবা। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন পুরাটা নিয়ে আলোচনা চাচ্ছ নাকি উচ্চারণ থেকে, এটা একটু জানাও। উচ্চারণ থেকে কীভাবে প্রশ্ন আসে তোমাকে তো বললাম যে অধ্বনির উচ্চারণ থেকে, তো অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম আসতে পারে, অথবা তোমার উচ্চারণ 5টা দিয়ে থাকতে পারে, সেই 5টা লিখতে হবে। দেখো 5টা শেষ, এরপরে শেষ 6 নাম্বার নিয়ম, মানে আমাদের প্রয়োজন ছিল 5টা, আমরা শিখলাম হচ্ছে 6টা। রিকার মানে বলছে অর পরে যদি একটা রিকার যুক্ত থাকে তাহলে কি হয়ে যাবে, অটা কিসের মতো হবে, ওর মতো হবে। ভাই একটু বলে ভালো করে দেখে মানে বুঝান। আচ্ছা দেখে বুঝাচ্ছি, দেখো মসৃণ, মসৃণ বানানটা দেখো, মসৃণ, ওকে। এই বানানে কি ঘটনা ঘটছে, এই বানানে ঘটনা ঘটছে এই যে মর সঙ্গে একটা কি যুক্ত ছিল, অযুক্ত ছিল, এবং তারপরে দেখো একটা কি হয়েছে, রিকার যুক্ত হয়েছে। তো রিকার যুক্ত হওয়ার কারণে আমাদের নিয়ম কি বলতেছে, ও হয়ে যাবে। তার মানে এই যে মটা এখন মর পরে কি হয়ে গেল, ও হয়ে গেল। তো মর পরে ও হয়ে যাওয়ার পরে এটার উচ্চারণটা কেমন দাঁড়াইলো, এটা উচ্চারণ দাঁড়াইলো হচ্ছে মসৃণ। কেমন দাঁড়াইলো, মসৃণ, ওকে। এই যে আমাদের ব্যাপারটা, আমাদের কনসার্ন হইতেছে এই যে এখানে ওকার হইলো কিনা, আমরা এটা আজকে বুঝতেছি। আরেকটা দিয়ে বুঝাই দেন ভাইয়া, দেখে দিচ্ছি, দেখো অরিন, অরিন, রিকার এবং রি কিন্তু সেম জিনিস, দুটাই হতে পারে। এই যে প্রথমে ছিল অর পরে সরাসরি রি চলে আসছে, রি চলে আসার কারণে অটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে, এবং অরিন, এই যে রয়ের রস্যই দন্তান্ন। এই যে এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এখানে রি ছিল কিন্তু এখানে ঋণ কেন হইলো, এখানে তো রি ছিল তো এখানে রয়ের রস্যই কেন হইলো। এই রি থেকে যে রয়ের রস্যই হয় এটা আমি তোমাকে একটু পরে বুঝাই দিব, এখন নয়। তোমার এখন যেটা কাজ সেটা হইতেছে যেখানে ও কেন হইলো এটা বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, ফুল কোশ্চেন নিয়ে একদিন আমরা কথাবার্তা বলবো, প্যারা নাই। ক্লিয়ার অর নট? এখন আমাদের অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম শেষ, বুঝতে পারছো কিনা? মানে 3 ধরনের প্রশ্নের অ্যান্সার শেষ। একটা হইতেছে যে শব্দের আদিতে অধ্বনি উচ্চারণের নিয়ম, নর্মালি অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অথবা সংবৃত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম আসলে তুমি এই যে উপরে স্ট্রাকচার যেটা আছে, আবার পরের সাইডে যাই, যে উপরে এই স্ট্রাকচারটা মনে রাখবা, এই স্ট্রাকচার মনে রেখে তুমি নিজের মতো করে নিয়ম লিখলে তোমার হয়ে যাবে। আমি এখন আমার মতো করে তোমাকে কয়েকটা নিয়ম লিখে দেই, যে ভাইয়া আমি যদি আর কিছু পড়লেন এটা থেকে আমি কিভাবে নিয়মগুলো লিখবো। আমি দেখো বলতেছি এই নিয়মটা, এইটা দেখে যে অর পরে রস্যই হলে কি হয়ে যায়, ও হয়ে যায়, ওটাকে আমি কিভাবে লিখবো, আমি হইলে এইভাবে লিখতাম যে শব্দের আদিতে অধ্বনি, শব্দের আদিতে অধ্বনি থাকলে এবং তারপরে রস্যই অথবা দীর্ঘই হলে অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়, অথবা ও এর মতো হওয়া মানে সংবৃত হওয়া বা সংবৃত হয়। উদাহরণের জায়গায় আমি লিখলাম ও তি লিখলাম ও তিত 1 মার্ক শিওর, কনফার্ম, মাস্ট 1 মার্ক তুমি পাবা। এভাবে এখন প্রত্যেকটা তুমি লিখতে পারবে কিনা আমাকে একটু বলো, ইয়েস অর নট। এইভাবে উপরে দেখবো, পরেরটাতে লিখবা শব্দের আদিতে যদি শব্দের আদিতে স্বরীয় থাকে এবং তারপরে যদি রস্য উ অথবা দীর্ঘ থাকে তাহলে কি হয়ে যায়, অধ্বনির উচ্চারণটা ও এর মতো হয় অথবা সংবৃত হয় বলে একটা তুমি এক্সাম্পল এখানে দিয়ে দিলে, একটা বা দুইটা। এখান থেকে নিজের ভাষায় তুমি এখন লিখবা, কোনো বইয়ের ভাষাতে লেখার প্রয়োজন নাই। আমার কাছে মনে হয়েছে এইভাবে লেখা যায়, আমি এইভাবে লিখছি। তোমার কাছে যদি এর চাইতে ভালো কোনো শব্দ থাকে তুমি সুন্দর করে গোছাইতে পারো, তাহলে তুমি তোমার মতো লিখতে পারো। এখন বলো তুমি 5টা নিয়ম পরীক্ষায় লিখতে পারবা কিনা, পরীক্ষায় 5টা নিয়ম লিখতে পারবা কিনা অধ্বনি উচ্চারণের, বলো। ম্যাক্সিমাম প্রত্যেকটা বোর্ডে এই 5টাই আসে, মানে এই 5টা লিখলে তোমার উত্তর হয়ে যাবে। কোনো কোনো জায়গায় একটা ব্যতিক্রম প্রশ্ন আসে, সেটা নিয়ে আমি এখন কথা বলে দিব তোমাদের। ভাই আমাকে একবার কনফার্ম জানাও যে ভাইয়া আমি এবার অধ্বনি উচ্চারণে আসলে অবশ্যই 5টা লিখতে পারবো। এক্ষেত্রে তোমার একটা প্রশ্ন হতে পারে ভাইয়া পরীক্ষায় কি আমি উচ্চারণ লিখবো না উচ্চারণের নিয়ম লিখবো। দেখো উচ্চারণ যদি কারো খুব ভালো জানা থাকে সে উচ্চারণটাই লিখে ফেলো, কোনো সমস্যা নেই, 5-এ 5 পাবা। কিন্তু কারো যদি কনফিউশন থাকে যে উচ্চারণ লিখতে গিয়ে আমার ভুল হবে, সেক্ষেত্রে তুমি উচ্চারণের নিয়ম লিখো। কারণ উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় তুমি একটা হসন চিহ্ন না দিলে তোমাকে কেটে দিয়ে 0 দিবে।
আর এই যে ব্যাপারটা তুমি যে বুঝে ফেলছো, এখন যদি নিয়ম লিখো, দুই একটা বানান ভুল গেলে কোনো সমস্যা নাই, মেন বিষয়টা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে 1-এর মধ্যে 1 পাবা, সব মিলে দেখা যাবে যে 5-এর মধ্যে 5 পাওয়া খুবই পসিবল হবে। আর কারো যদি উচ্চারণে খুব ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রে সে উচ্চারণগুলাই লিখতে পারে, কোনো সমস্যা নাই। পারবা ইনশাল্লাহ। ফেসবুকে তাসনিম বলতেছো ভাইয়া ক্লিয়ার, ওকে। মিনহাজউদ্দিন সাব্বির বলতেছো ভাইয়া ইনশাল্লাহ পারবো, পারতেই হবে, কেন পারবো না, না পেরে যাবা কোথায়। তাহলে যে কোনো ওই 3 ধরনের প্রশ্ন আসলে আমরা এই প্যাটার্নে লিখবো, তোমাদের কাজ থাকবে তোমরা এগুলা হইতেছে একটু কষ্ট করে লিখো নিয়মগুলা। তোমরা যারা ফ্রি ক্লাস করতেছো অথবা যারা হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট আসো, ভাইয়া অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম আর বাংলা উচ্চারণে 5টি নিয়ম কি একই? বাংলা উচ্চারণে তো 5টি নিয়ম কখনো আসে না, বাংলা উচ্চারণের 5টি নিয়ম কখনোই আসে না, কোনো না কোনো একটা ধ্বনির উল্লেখ থাকবে, যে অধ্বনি, এ ধ্বনি, ব ফলা, ম ফলা, এভাবে উল্লেখ করা থাকবে। আসে কি জানো, তুমি যেটা বলছো বানানের প্রশ্ন, যে বাংলা বানানের 5টি নিয়ম লিখো, ওটা বাংলা বানানে চলে আসবে, ওটা বানানের সময় আমরা এর চাইতেও সহজ একটা টেকনিক শিখবো। বানানের নিয়ম তোমাকে আর জীবনেও পড়তে হবে না, তোমার বইয়ে এই পরীক্ষার হলে যে প্রশ্ন থাকে না যে বাংলা প্রণীত বানানের 5টি নিয়ম লিখো, ওই প্রশ্নকে ভেঙে ভেঙে আমরা নিচে দেখবা যে কি করে বানানের নিয়ম বের করা শিখবো এত ইজিলি। সেকেন্ড পেপার তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, এটা আমার বিশ্বাস আর কি। এই যে এই 5টা কি খুব কঠিন মনে হলো না, এভাবে দেখবা যে তোমার বাংলার প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। ভাইয়া টাইপ 1 এবং টাইপ 2 কি এক্সামে অপশনে থাকে? হ্যাঁ, অথবা দিয়ে থাকে, অথবা দিয়ে থাকে, তুমি যে কোনো একটা লিখলেই হবে, অথবা দেওয়া থাকে। পারবা, আশা করি তোমরা পারবা। তোমার কাজ হইতেছে যারা ফেসবুকে ফ্রি ক্লাস করতেছো অথবা আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আসো, যারা ওয়েবে ক্লাস করতেছো, এই যে এই 5টা নিয়ম, মানে তুমি উপরে এই সূত্রটা লিখবা, উপরে এই সূত্র লিখে এই যে এইভাবে 1 নাম্বার দিয়ে নিয়ম তোমার নিজের ভাষায় এবং পাশে উদাহরণ লিখে তোমরা আমাদের, এটা তোমাদের একটা HW থাকলো, তোমরা আমাদের উৎকর্ষ পরিবার যেটা আছে, হ্যাঁ উৎকর্ষ পরিবার, উৎকর্ষ পরিবার যেই গ্রুপটা আছে ওই গ্রুপে একটু পোস্ট করে দিও। বুঝতে পারছো, একাধিক জন দিতে পারো, ওই গ্রুপ থেকে যদি তোমরা পোস্ট করো, পোস্ট করার পরে তোমার হাতের লেখা থেকে শুরু করে তোমার প্যাটার্ন বোঝানোর যে ভাষা এগুলো সুন্দর লাগে, তাহলে সেখানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ইনশাল্লাহ তোমাদের কিছু গিফট টিপ দেওয়ার ট্রাই করব। তোমরা তো অনেকেই বলো যে ভাইয়া গিফট টিপ তো কিছু পাই না, তো যারা ফেসবুকে ফ্রি ক্লাস করতেছো এবং আমাদের ওয়েবে স্টুডেন্ট আছো তাদের কাছে কথা, আজকের ক্লাসে আমরা যে নিয়মগুলো পড়তেছি এই নিয়মটার শর্ট একটা সামারি তুমি সুন্দর করে মানে ভালো করে লিখে গোছায় লিখে উৎকর্ষ পরিবার গ্রুপে হচ্ছে মেনশন দিয়ে পোস্ট দিয়ে দিও, আমি সবগুলো মোটামুটি দেখবো ইনশাল্লাহ। দেখার পর যাত্রা আমাকে একটু ভালো মনে হবে, আমি ব্যক্তিগতভাবে তার কাছে কিছু না কিছু পাঠাবো, যাও বলে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে এটা উৎকর্ষ থেকে নয়, এটা আমার কাছ থেকেই হয়তো যাবে, কিন্তু ব্যাপারটা হইতেছে যে পার্টিসিপেন্ট বেশি হইতে হবে, এটাও মনে করো এক ধরনের কম্পিটিশন। দেখা গেল যে একজনই শুধু দিয়ে দিছে, একজনকে দিলাম, যে একজন টিচার একজন স্টুডেন্টের সঙ্গে দেখা আমার, আমি বলছি কী অবস্থা পড়াশোনার, কেমন পড়ে, বলে ভাই ভালো, খুব ভালো পড়াশোনা করি। তো আমি বললাম তোমার রোল কত, সে বলে যে ভাই 1 রোল। আমি বললাম বাহ, সে ভালো স্টুডেন্ট। পরে বললাম তোমার ক্লাসে স্টুডেন্ট কতজন, বলে ভাইয়া 1 জন। তাহলে এই একজনের মধ্যে যে ফার্স্ট হয় তারা তো এটা প্যারা হয়ে যায়। তো তোমাদের পার্টিসিপেন্ট যদি মোটামুটি একটু কম্পিটিশনের মতো হয় আর তোমাদের এই যে এটাকে গুছিয়ে লিখতে পারো, আমি ইনশাল্লাহ তোমার কাছে কিছু না কিছু পাঠাবো। এই কি গিফট এখনই শুনতে চাও কেন, কিছু না কিছু ইনশাল্লাহ যাবে। আচ্ছা, এরপরে দেখো তিনটা ধরন আমরা পড়ছি। অধ্বনির আর একটা ব্যতিক্রম নিয়ম আসতে পারে, সেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে যে অন্ত অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো। অর্থাৎ শব্দের প্রথমে যেমন অধ্বনি থাকতে পারে, শব্দের শেষেও তো অধ্বনি থাকে। শব্দের শেষে অধ্বনি থাকে না, থাকে। যেমন একটা বলি তোমাকে, মনে করো অধিকতর, অধিকতর, এই যে দেখো শেষে কি ছিল, র ছিল, তাই না? তার মানে এখানে রর সঙ্গে অ যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ শেষেও কিন্তু অধ্বনি থাকতে পারে। তো এতক্ষণ যতগুলো পড়লাম আমরা, ওগুলো সব প্রথমের অধ্বনি। এখন আমরা পড়বো শব্দের শেষে যদি অধ্বনি থাকে সেক্ষেত্রে 5টা নিয়ম কি হতে পারে। খুব বেশি আসে না, একটা বোর্ডে দেখলাম, মানে অনেক দিন পর পর আসছে যে অন্ত অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো। তো আমরা কোনোটাই তো আমরা একটু মনে করা যে বিপদ তো নিব না, আমরা অত রিস্ক নিতে চাচ্ছি না, আমরা সবগুলোই পড়বো। ওখানে 3 ধরনের অ্যান্সার আমরা করে ফেলছি। এখন আর একটা নিয়ম আমরা শিখবো, সেটা হচ্ছে কি অন্ত, অর্থাৎ শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেখান থেকে আমি তার 5টা নিয়ম কেমনে বের করবো। এই নিয়মটা বের করার জন্য একটা নিনজা টেকনিক না, ছোটোখাটো টেকনিক। দেখো তুমি এটা একটু পড়ে দেখো, আমার সঙ্গে পড়ো, যে কি 11 থেকে 12 অধিকতর, 11 থেকে 12 অধিকতর মানে বড়। 11 থেকে 12 হইতেছে কি বড়, স্বাভাবিক। 11 থেকে 12 হচ্ছে অধিকতর, তাই কি হইতেছে সেখানে হচ্ছে পদ্য নিয়মিত। দুটা লাইন তোমাকে মনে রাখতে হবে, একটা হলো 11 থেকে 12 অধিকতর, আরেকটা হচ্ছে সেখানে হচ্ছে পদ্য নিয়মিত।
শেখানো হচ্ছে পদ্য নিয়মিত। এই দুইটা লাইন তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখো তো, এই দুটা লাইন কমেন্ট বক্সে লিখো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা নোট করো অথবা কোনো বই পড়ো, সেই বইয়ের উপরে গিয়ে আগের প্রশ্নের জন্য ওই ওই আগের যেই ছোটো সূত্রটা লিখে দিয়েছিলাম ওই সূত্র বইয়ে লিখে রাখবা, এবং তার সঙ্গে এটাও লিখে রাখবা যে 11 থেকে 12 অধিকতর সেখানে হচ্ছে পদ্য নিয়মিত। এই ব্যাপারটা লিখে রাখা প্রয়োজন, তাছাড়া তুমি হুট করে ভুলে যাবা, পরীক্ষার আগে স্লাইডের কথা মনে থাকবে না, আবসা আবসা মনে থাকবে, খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবে না। অবশ্যই বই খাতা যে কোনো একটা জায়গাতে লিখে রাখো, যেখান থেকে সময় প্রয়োজন পড়লেই তুমি সেটাকে উঠায় নিয়ে আসতে পারো। কি বলছি 11 থেকে 12 অধিকতর, এরপরে বলছি শেখানো হচ্ছে পদ্য নিয়মিত। এটুকু মনে রাখলে অন্ত অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম শেষ। এখান থেকেই অন্ত অধ্বনি উচ্চারণে 5টা নিয়ম শেষ। আমি তোমাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ ইভান ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সেও লিখতে পারো, অথবা চাইলে তুমি তোমার খাতাতেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ফেসবুকে যারা আসো তারা কমেন্ট বক্সে লিখলে তোমার জন্য কিন্তু একটু সুবিধা, কারণ তুমি এখান থেকে একটা টি শার্ট পেয়ে যেতে পারো, এই আর কি। ভাই এই লাইনটা কি মনে রাখা খুব কঠিন হবে আমাকে একটু বলো তো, মানে 5টা নিয়ম মনে রাখা কঠিন, না এই দুটা লাইন মনে রাখা কঠিন? দুটা লাইন তো না, মাত্র একটা লাইন। 5টা পুরা নিয়ম মনে রাখা কঠিন, নাকি 5টা ওয়ার্ড মনে রাখা কঠিন? এটা কিন্তু সহজ, এটা তুলনামূলক অনেক সহজ, এটা মনে রাখা তুলনামূলক অনেক সহজ। শুধু এটুকু কষ্ট করে মনে রাখো, তাহলে অধ্বনি উচ্চারণের সবগুলো নিয়ম তোমার শেষ। প্রথম নিয়ম আমরা দেখছিলাম যে অধ্বনির পরে যদি কি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয়, জফলা, রফলা অথবা রিকার থাকে, তাহলে ওর মতো হয়ে যায়, ওখানে 5টা 6টা নিয়ম শেষ। তারপর আবার আসছে কি যে 11 থেকে 12 অধিকতর, হ্যাঁ 11 থেকে 12 অধিকতর, তাই কি হচ্ছে শেখানো হচ্ছে পদ্য নিয়মিত, শেখানো হচ্ছে পদ্য নিয়মিত। এটুকু মনে রাখলে দেখো, এখন এই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করে এখান থেকে এখন নিয়ম আমরা নিয়ে আসবো। কোন নিয়ম? যে শব্দের শেষে যদি অ থাকে, অটা চেঞ্জ হয়ে যায়, শেষে অ থাকলে অ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। 1 নম্বর নিয়ম দেখো, 1 নম্বর নিয়ম কি ভাইয়া? 11 এবং 12। এই 11 এবং 12 থেকে আমরা একটা নিয়ম বের করবো। কি নিয়ম বের করবো দেখো, একটু লিখে দেই যে 11 যখন আমরা বলি, শেষে উচ্চারণটা কি এগার বলি? কেউ কি 11 বলো না 11 বলো? যে শেষে টানি না আমরা 11, যেখানেই টানি তার মানে মনে করবো সেখানে একটা স্বরধ্বনি আছে। তাহলে 11, এখানে ব্যাপারটা কি ঘটছে? এ তারপরে গয়াকার, এই যে রর সঙ্গে একটা কি অযুক্ত হয়েছে, তাই না? রর সঙ্গে অযুক্ত হয়েছে। তো নিয়ম বলতেছে, যেটা নিয়ম বলতেছে আমাদের কি, নিয়ম বলতেছে যে 11 থেকে 18 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর শেষে ও হয়, এটা হচ্ছে একটা নিয়ম। যে 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলোর শেষে একটা ও হয়, এটাই নিয়ম। তাহলে এই যে 11-র এই যে অটা কি হয়ে যাবে? অটা ও হয়ে যাবে না? অর্থাৎ 11-কে কি হয়ে যাবে এখন? এ, একটু চেঞ্জ হবে, এটা তখন হচ্ছে এর মতো হয়ে যাবে, এ গা রো। তোমার এটা নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নাই। তোমার মাথা ঘামার প্রয়োজন কি? শেষে এই যে ও হয়ে গেছে, শেষে কি হয়েছে? ও হয়েছে। কেন ও হয়েছে? কারণ সংখ্যাবাচক সংখ্যা 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো 11 এই যে ওকার, 12 এই যে ওকার, এর 13টা তাহলে কি হয়ে যাবে? ওকার। 14 এই যে শেষে ওকার। 15 কি ঘটনা দেখো, 15 শেষে ওকার। 16টাও কেমন হয়ে যাবে? 16টা হচ্ছে এমন হবে যে লো, এই যে ওকার হয়ে গেছে। 17 সতেরো, শেষে ওকার হয়ে গেছে। 18 কি হবে? আঠারো, শেষে ওকার হয়ে গেছে। তাহলে শেষে ওকার কখন হয়? যদি সেটা 11 থেকে 18 পর্যন্ত সংখ্যা হয়। তাহলে এই যে 11 থেকে 12 অধিকতর, এটার মধ্যে একটা নিয়ম হইল না? নিয়ম হয়েছে কিনা জানাও? নিয়ম হয়েছে কিনা একটু জানাও, মানে তুমি কি বুঝতে পারতেছো কিনা, এটা একটু জানাইলেই হবে, শুধু তুমি জানাইলেই হবে। আচ্ছা তোমাদের এই যে 11-তে এই যে এটা কেন আসলো? আবার 13-তেও কিন্তু সেম জিনিসটা হবে, উচ্চারণের ক্ষেত্রে হবে তয়ে একার রয়ে ওকার। এই যে একার কই থেকে আসলো, এটা আমরা পরে ক্লিয়ার করব, এখন নয়। কারণ এটা হইতেছে কিসের নিয়ম জানো? এটা হচ্ছে এর নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম। আমরা এ ধ্বনিতে গিয়ে চিনব। আমাদের এখন ফার্স্ট কাজ শুধু এইটুকুই যে ভাইয়া এ পাশে ছিল অ, এ পাশে হয়ে গেছে ও। এটুকু বুঝতে পারছি কিনা? তুমি এটুকু বুঝতে পারলে আজকের ক্লাস তোমার জন্য এনাফ। ক্লিয়ার? আমি আজকে জাস্ট অধ্বনি নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা অটা কেন ও হয়ে যাচ্ছে এটা বুঝবো, এটুকুই শুধু বুঝবো। তো তাহলে এই যে অন্ত অধ্বনি উচ্চারণের প্রথম নিয়ম কি ক্লিয়ার?
প্রথম নিয়মটা কি বললাম, এই যে 11 12 দেখে তুমি বুঝবা যে 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলো শেষে কি হয়ে যায়, অকারটা ও হয়ে যায়। 11 অ ছিল, উচ্চারণে কি হয়ে গেল, ও হয়ে গেল। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে 2 নম্বর নিয়মে আসো। 2 নম্বরটা কি ভাইয়া? 2 নম্বরটা কি বলছিলাম যে 11 থেকে 12 এটুকু গেল, আরেকটা শব্দ ছিল কি, অধিকতর। 11 থেকে 12 অধিকতর। এখন এই শব্দটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙানো যায়? অধিকতর লিখলাম, অধিকতর, তাই না? কিন্তু অধিকতর কি কেউ বলি? অধিকতর না, অধিকতর আমরা শেষে টানি। তার মানে এখানে কি ঘটনা ঘটছে, এখানে এই যে রর সঙ্গে একটা অ ছিল, রর সঙ্গে একটা কি ছিল, অ ছিল, অ ছিল। এবং উচ্চারণের ক্ষেত্রে ব্যাপারটা কেমন আসবে, ব্যাপারটা আসবে হচ্ছে এখানে কিন্তু দুইটা নিয়ম চলে আসছে। দেখো এই যে অধিকতর, এই জায়গাতে কেমন হবে, ওটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। কারণ কি, যে রস্বই আছে, আগের নিয়মে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ও ধিক, অধিক ত রো, এই যে উচ্চারণে এখানে আমরা দেখতে পাচ্ছি ও হয়ে গেছে, এই যে ও হয়ে গেছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া অধিক তরতে ও কেন হয়ে গেল? শেষে কি আছে দেখো তো, শেষে তর আছে না, শেষে এই যে তর আছে না, তর, শেষে কি আছে, তর, শেষে তর আছে। তাহলে তুমি প্রশ্ন এখন লিখবা যে কোনো শব্দের শেষে যদি তর থাকে অথবা কোনো শব্দের শেষে যদি তম থাকে, তর অথবা তম থাকলে সেখানে যে অটা আছে এটা ওর মতো হয়ে যাবে, একটা নিয়ম শেষ। অধিক তর উচ্চারণের ক্ষেত্রে রটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। ওকার কেন হইলে, কারণ শেষে এই যে তর, তর নামক এই অংশটুকু ছিল। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি তর অথবা তম যুক্ত থাকে তাহলে তার শেষের অকারটা কিসের মতো হয়ে যায়, ওর মতো হয়ে যায়। অধিকতরে গেল। ভিন্নতরতেও দেখো, ভিন্নতরতে আমি লিখি ভিন্ন, তো এই যে রয়ে অকার ছিল এটা রয়ে ওকার হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ শেষে তর ছিল। এখন দেখো অধিকতম, এই অধিকের অটা কিন্তু ও হয়ে যাবে, কারণ কি রস্বই আছে। অর্থাৎ অধিক, অধিক ত ময় ওকারে মো, এই পাশে ছিল শুধু ময়ের সাথে অকার ছিল, এই পাশে এসে কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। কেন হয়ে গেছে ভাইয়া, কারণ শেষে কি ছিল, তম ছিল। এই সবগুলাতে দেখো তর অথবা তম থাকলে উদাহরণে গিয়ে কি হবে, গুরুতরও দেখো লিখে দিচ্ছি, গুরু ত রো, এই যে ওকার হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ শেষে তর যুক্ত ছিল। ইজ দ্যাট ক্লিয়ার অর নট, একটু জানাও। এই দুটাকে বুঝতে পারছো কিনা? প্রথম লাইন থেকে ভাইয়া যে 11 থেকে 12 অধিকতর, এর মধ্যে দুটো নিয়ম আছে যে 11 থেকে 12 মানে 11 থেকে 18 পর্যন্ত শেষে অকারটা ওকার হয়ে যায়। আবার বললাম অধিকতর, আচ্ছা অধিকতর মানে শেষে তর আছে, শেষে তর থাকলে সেখানে অকারটা কি হয়ে যায়, ওকার হয়ে যায়। অধিকতর ওকার হয়ে গেছে। বুঝছো কিনা জানাও। কঠিন তোমাদের কাছে কি এখন উচ্চারণ কঠিন লাগতেছে কিনা, বা এভাবে কি কোথাও পড়ছো কিনা এর আগে, বা কোনো বইয়ে পেয়েছো কিনা তুমি, এটুকু আমাকে একটু জানাও। তো তোমরা কি এভাবে কখনো কোনো বইয়ে পেয়েছো বা কারো কাছে পড়ছো, বা তুমি নিজে কি এরকম ভাবে খুঁজে বের করছিলে কখনো? মোটামুটি তুমি বুঝলে এখানে আমার সফলতা। ক্লিয়ার? ফেসবুকে মালিহা জানাও, সাব্বির বুঝতে পারছো কিনা, সুবাইতা তাসনিম বলতেছো ক্লিয়ার ভাইয়া, নাফিসা, ইভান। 11 12 কি ওকার হবে না, কি বলছো নাফিয়া জামান? 11 12 কি ওকার হবে না? হ্যাঁ ওকার তো শেষে হবে। 11 বানানের ক্ষেত্রে হবে না, বানানের ক্ষেত্রে ওকার হবে না, উচ্চারণের ক্ষেত্রে ওকার হবে। বানানে তো ওখানে অ ছিল, 11 বানানে ওখানে কি ছিল, অ ছিল। বানান, বানান এবং উচ্চারণ ভিন্ন জিনিস। 11 এটা হচ্ছে বানান, কিন্তু এর উচ্চারণটা কেমন, উচ্চারণটা হইতেছে এইরকম, গা রো, এটা হইতেছে উচ্চারণ। বানান থেকে উচ্চারণ তো ভিন্ন জিনিস। তো এই বানানের ক্ষেত্রে এখানে অ আছে, বানানের ক্ষেত্রে এখানে হচ্ছে অ ছিল, উচ্চারণের ক্ষেত্রে এখানে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে প্রথম যে লাইনটা আমরা পড়ছিলাম কি, 11 থেকে 12 অধিকতর, শেষ, দুটা নিয়ম শেষ। এরপরে আমরা কি বলছিলাম, যে শেখানো হচ্ছে পদ্য নিয়মিত, তাই না? শেখানো হচ্ছে পদ্য নিয়মিত। দেখো এটা হচ্ছে শেখানো, শেখানো, এটা কিন্তু শেখান না। শেখান কখন হইতো, যদি আমি এরকম হর্ষ চিহ্ন দিতাম তাহলে তুমি এটাকে উচ্চারণ করতে শেখান, কারণ আমি তখন এটা মাইনাস করে দিছি। কিন্তু না, আমি তো এখানে হর্ষ চিহ্ন দেই নাই, তার মানে উচ্চারণটা কি হবে, উচ্চারণটা হচ্ছে শেখানো। তার মানে এখানে একটা অযুক্ত আছে, তুমি টানতে পারো, শেখানো, শেখানো, টানতে পারো। এটা হচ্ছে মূল শব্দ। মূল শব্দটা কি তাহলে, শেখানো। উচ্চারণটা কেমন হবে, শেখানো, এটা হচ্ছে শেখানো। তো এই শব্দের উচ্চারণটা কেমন হবে জানো, উচ্চারণটা হবে হইতেছে এরকম, দেখো আমি লিখে দেই,
শেখানো ওকার হয়ে যাবে। এখানে যে সরি অ ছিল, সরি ওটা চেঞ্জ হয়ে এখানে ওকার হয়ে গেছে। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এই ওকারটা চেঞ্জ হয়ে ওকার কেন হইলো? এই নিয়মটা হয়েছে কি, দেখো শেখান, শেখানো, তাই না? এটা হচ্ছে শেখ যোগ আনো, শেখ যোগ আনো সমান সমান কি হয়েছে? শেখানো, সমান সমান যুক্ত হয়েছে হচ্ছে শেখানো। এই যে আনো যুক্ত হয়েছে না, আনো, আনো এটাকে অনেকে আনো বলা চলে, আনো অথবা আন। এই আন যেটা আনো, এটাকে আনো বলা হয়। তো কোনো শব্দের শেষে যদি আনো প্রত্যয় যুক্ত থাকে, কোনো শব্দের শেষে যদি আনো প্রত্যয় বা আনো প্রত্যয়, ব্যাপারটা একটু কঠিন মনে হতে পারে, সহজ করে বলি। কোনো শব্দের শেষে যদি তুমি আন দেখতে পাও, আন যুক্ত থাকে, উচ্চারণের ক্ষেত্রে তুমি যদি আন বুঝতে পারো, তাহলে আনটা কি হয়ে যাবে? আনো হয়ে যাবে, কথা শেষ। ঠিক সেমভাবে দেখো বলান, এখানে কি যে আন যুক্ত আছে না, আন যুক্ত আছে না, আন যুক্ত থাকলে কি হয়ে যাবে? আনো হয়ে যাবে, বলা নো হয়ে গেছে, বলা নো। এই যে দেখো করানো, করা এখানে কি যুক্ত আছে? আন, আন অথবা আনো দুটাই সেম জিনিস আর কি। তো এটা যুক্ত থাকলে সেটা কি হয়ে যাবে? আমার করানো হয়ে যাবে। এই যে ক রা নো। এটা দেখো পাঠানো, শেষে কি আছে? পাঠানো, তাহলে কি হয়ে যাবে? পাঠানো। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি তুমি আনো অথবা আন প্রত্যয় পাও, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা অবশ্যই অকারটা ওকার হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমাকে জানাও। শেখানো, এই শেখানো একটা দেখলে তোমার কাছে ক্লিয়ার যে শেখানো ওকার। ওকার কেন হইলো? কারণ এই যে শেষে দেখো সরিয়া দুন্তান্ন আন প্রত্যয়টা যুক্ত ছিল। ফারহানা বলতেছো ভাইয়া বানানে ওকার হবে কিনা? আমি তো এতদিন বানানে ওকার লিখতাম। হ্যাঁ, বানানে ওকার অনেক ক্ষেত্রে কিছু বিতর্ক তৈরি হয়। বানানের ক্ষেত্রে ওকারটা ওখানে হয়, বানানের ক্ষেত্রেও এখানে ওকার হয়, কিন্তু অনেক জায়গায় আগে যখন দেখা যায় তো আগের নিয়মে ওকারটা ছিল না। কিন্তু এটা হইতেছে একটা নিয়ম আর কি, যে ওখানে ওকার উচ্চারণের ক্ষেত্রেই একজ্যাক্ট ওকারটা হয়, এই জন্যই বর্তমান এখানে ওকারটা নিয়ে আসা হয়েছে আর কি, বুঝছো? ওই ওকারটা যুক্ত হয়েছে সেম কারণেই, কি কারণে? উচ্চারণের জন্য আর কি, ওটাই হলো নিয়ম। মানে ওখানে ওকারটা কেন যুক্ত হইলো সেটাই হলো নিয়ম, যে কোন নিয়মের কারণে সংখ্যাবাচক শব্দগুলোতে ওখানে কি যুক্ত হয়? ওকার যুক্ত হয়। যে সরাসরি বলা হচ্ছে যে 11 থেকে 18 পর্যন্ত এই শব্দগুলোর শেষে সবসময় ওকার যুক্ত হবে, এটা একটা নিয়ম যে শব্দের শেষে ওকার যুক্তই হবে। তো ওই ওকারটা যুক্ত হয় এর মধ্যে নিয়মের মধ্যে চলে আসে। তোমার পরীক্ষার জাস্ট এই নিয়মটা লিখলেই হবে যে শব্দ কি 11 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর শেষে কি হয়? ওকার যুক্ত হয়, শেষ, এটাই হইতেছে নিয়ম। হ্যাঁ, পরীক্ষায় প্রত্যেকটা নিয়মের সঙ্গে অ্যাটলিস্ট 2টা করে উদাহরণ দিও, তার ব্যাপারটা তোমার জন্য ভালো হয়। না না, অনেক তো বানানে, যে তুমি যে গরু বানান এতদিন কি লিখতা? গরু বানান এমন লিখতে না, এখন তো গরু বানান চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেছে? আমরা কিন্তু একটা নিয়ম একটু আগে পড়লাম যে গরুতে কি আছে? অ যোগ রস্যউ আছে। তো অ যোগ রস্যউ থাকলে কি হয়ে যায়? ও হয়ে যায়। তার মানে গরু বানান কেমন হয়ে গেছে জানো? এই যে গরু হয়ে গেছে, গরু। এটা এখন বর্তমান বানান, গরু বানান। বানানের পার্থক্য আসতেই পারে, কোনো সমস্যা নাই, তুমি নিয়মটা এখানে লিখো তাইলেই হবে। ওই বানানের পার্থক্য অনেকভাবেই ঘটে, এখন ঘটতেছে নিয়মিত। আচ্ছা, তাহলে এরপরে তুমি এই যে শেখান, শেখানো হচ্ছে পদ্য নিয়মিত। এই যে শেখানো শেষে ওকার কেন যুক্ত হইলো? কারণ শেষে আন প্রত্যয় যুক্ত ছিল, ক্লিয়ার? এরপরেরটা আসো, পরে দেখো পদ্য, শেখানো চলে গেছে, এখন হবে হচ্ছে পদ্য। পদ্য থেকে কি হবে? পদ্যটাকে ভাঙায় দেখায় তোমাকে। পদ্য এর বানানটার উচ্চারণ হচ্ছে এমন যে পদ দো, পদ্য, ঠিক আছে না? এই যে দেখো এখানে ওকারটা কেন হয়েছে, এটা কিন্তু একটু আগে নিয়মের মধ্যে আমরা পড়ে আসছি যে এই যে পর সঙ্গে কিন্তু কি ছিল? অযুক্ত ছিল, প, প যোগ অ যোগ জফলা। তো জফলা থাকলে কি হয়ে যায়? ও হয়ে যায়। সেই নিয়মটা কিন্তু প্রথমে খাটছে, খাটার পরে শেষে আবার দেখো পদ্যতে আবার ওকার চলে আসছে। যে শেষের ওকারটা কেন আসলো এটা তো এখন আমরা দেখতেছি। শেষের ওকার আসলো এই কারণে, বলা হচ্ছে দেখো এই শেষে দয়ে জফলা ছিল, তাই না? দয়ে জফলার মধ্যে কি কোনো স্বরবর্ণ আছে? কোনো স্বরবর্ণ নাই। এখানে জাস্ট হচ্ছে দ এবং জফলা যুক্ত ছিল, যেই দুটাই হইতেছে ব্যঞ্জন বর্ণ। যেই দুটাই কি জিনিস ভাইয়া? দুটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো দুটাই যদি কোনো শব্দের শেষে যদি দুটাই ব্যঞ্জন বর্ণ হয়, কোনো শব্দের শেষে যদি দুটাই ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে তার শেষে
ওকার যুক্ত হয়, এটা একটা নিয়ম। সেই শেষে কি যুক্ত হয়, অকারটা ওকার হয়ে যায়। যেমন এখানে কিন্তু এই যে জফলা, এখানে কিন্তু অ ছিল, অটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ও হয়ে গেছে। কেন হয়েছে ভাইয়া, কারণ শব্দের শেষে দুইটা ব্যঞ্জন ছিল। সেম ভাবে দেখো রক্ত, এই রক্তদের শেষে কি ছিল, ক যোগ ত যুক্ত ছিল, ক এবং ত দুটা কি ব্যঞ্জন বর্ণ, সেই জন্য এখানে কি চলে আসছে, একটা ও চলে আসছে। দ্বন্দ্বতেও দেখো শেষে কি আছে, দন্তান্ন একটা আছে, দ একটা আছে, ব একটা আছে, অর্থাৎ শেষে সবগুলাই তো কি হয়েছে, ব্যঞ্জন হয়ে গেছে। তাহলে দ্বন্দ্ব ব্যাপারটা কেমন আসবে, দ্বন্দ্ব, এই যে ওকার যুক্ত হয়ে গেছে। এবার দেখো ভক্ত, এখানেও ক যোগ ত দুটাই ব্যঞ্জন বর্ণ যুক্ত আছে, তার মানে এখানেও শেষে কি হবে, এই ওকার যুক্ত হবে। ভক্তটা লিখে দেই, ভক তো, এই যে ওকার হয়ে গেছে। ধর্ম, দেখো এখানে ম ছিল এবং এখানে রেফ ছিল, রেফ মানে কি, রেফ তো একটা ব্যঞ্জন, তাহলে এখানে কি হয়ে যাবে, ধর্ম হয়ে যাবে, ধর্ম, এই যে ওকার হয়ে গেছে। তাহলে দেখো কর্ম, এখানেও ম যোগ রেফ ছিল, তাহলে অবশ্যই একটা ওকার চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, কর্ম, এই যে ওকার হয়ে গেছে। তাহলে শেষে এই পাশে অকারগুলোর পাশে ওকার কেন হচ্ছে, শেষে যদি দুইটাই ব্যঞ্জন যুক্ত হয় একসঙ্গে, তাহলে অকারগুলো কি হয়ে যায়, ওকার হয়ে যায়। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপর একটা বাকি আছে, সেটা কি, নিয়মিত, একটা বাকি আছে ভাইয়া, তাই না, নিয়মিত। দেখো নিয়মিত, নিয়মিত উচ্চারণটা কেমন হয় জানো, নিয়মিত উচ্চারণ হয় হচ্ছে এই যে নিয়মিত, উচ্চারণটা লিখে দিচ্ছি, নিয়মিত। আমাদের মূল কনসার্নটা কি, মূল কনসার্ন হচ্ছে এই যে এখানে ও কেন হইলো, এ পাশে তো এখানে অ ছিল, এই অটা ও কেন হইলো, ও হইলো কারণ নিয়মিতকে ভাঙালে তুমি পাওয়া যাবে কি, এর মধ্যে ইতো নামে একটা প্রত্যয় পাবা, ইতো, নিয়মিত, ইতো, নিয়ম যোগ ইতো, নিয়মিত, নিয়ম যোগ ইতো, নিয়মিত। ভেঙে ভালো করে লিখে দিই যে নিয়ম যোগ ইতো, এই যে ইতো যুক্ত হওয়ার কারণে ও হয়ে গেছে। এটা হচ্ছে একটা নিয়ম, যে কোনো শব্দের শেষে যদি ইতো প্রত্যয় যুক্ত থাকে তাহলে তার শেষে অকারটা ওকার হয়ে যায়, নিয়ম শেষ। যেমন পালিত, শেষে কি যুক্ত আছে, ইতো, ইতো থাকার কারণে এই যেখানে ওকার হয়ে গেছে। চলিত, কি যুক্ত আছে, ইতো আছে, তাহলে এটা কি হয়ে যাবে, লি তয় ওকারে তো, চলিত। মৃত, কি যুক্ত আছে শেষে, ইতো যুক্ত আছে, উচ্চারণটা এই যে ওকার হয়ে গেছে। শিক্ষিত, কি যুক্ত আছে, ইতো যুক্ত আছে, তাহলে কি হয়ে যাবে, শিক্ষিত, এই যে ওকার হয়ে গেছে। পঠিত, শেষে কি যুক্ত আছে ভাইয়া, ইতো যুক্ত আছে, তাহলে কি হয়ে যাবে, হবে হচ্ছে পঠিত, ওকার হয়ে যাবে। গঠিত, শেষে কি যুক্ত আছে, ইতো যুক্ত আছে, তাহলে কি হয়ে যাবে, গঠিত, গঠিত হয়ে যাবে। পঠিত পঠিত হবে, পয় ওকার, কারণ এখানে দেখো অর পরে রস্বই, আগে যে নিয়মটা ছিল। গীত, গীতটা তাহলে কি হয়ে যাবে এখন, গয়ে রস্বই তয় ওকারে তো, এই যে ওকার হয়ে গেল। এখানে কেন ওকার হলো, ক্লিয়ার, কারণ শেষে ইতো নামে একটা প্রত্যয় যুক্ত ছিল। এই দুইটা লাইনের মধ্যে কতগুলো নিয়ম আছে তাহলে, এই যে এই দুটা মিলে একটা নিয়ম, এটা অধিকতর একটা নিয়ম, শেখানো একটা নিয়ম, পদ্য একটা নিয়ম, এবং নিয়মিত একটা নিয়ম। তাহলে এখন অধ্বনি উচ্চারণে তুমি কিন্তু 10টা 11টার মতো নিয়ম শিখছো সিম্পলি মাত্র দুইটা সূত্র দিয়ে। একটা হইতেছে কোন সূত্র, একটা হলো যে আদ্য অতে শুরুতে অ থাকলে তারপরে যদি রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, ক্ষীয় জফলা রফলা অথবা রিকার থাকে তাহলে ও হয়ে যায়, এক্সাম্পল সহ তোমার মনে আছে। এবং এরপর একটা বললাম কি, 11 থেকে 12 অধিকতর, 11 থেকে 12 অধিকতর, সেখানে হচ্ছে পদ্য নিয়মিত। এটা যদি শব্দের শেষেরটুকু বুঝাইতে বলে, যে শব্দের শেষে যদি অধ্বনি থাকে সেটা উচ্চারণে 5টি নিয়ম লিখো। এটা পরীক্ষায় খুবই কম আসে, রেয়ার আসে, যদি আসে সেক্ষেত্রে লিখবা, কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমাদের আগের যেটা আমরা শেষ করলাম ওই সূত্রটা দিয়েই হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে সংবৃত উচ্চারণে 5টি নিয়ম লিখো, প্রশ্ন আসতে পারে অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো, প্রশ্ন আসতে পারে আদ্য অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লিখো, সবগুলা ওই একই সেম এক জিনিস দিয়ে লেখা হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন লাগে যে ভাইয়া এই যে শেখানো এটা হবে নাকি শেখানো এটা লিখবো, কোনটা লিখবো, তো দুটাই ঠিক, ভুল একটাও না, কিন্তু মূল শব্দটা হয়েছে শেখানো। তো অনেক সময় আমরা উচ্চারণটাকে লিখে ফেলি, যেমন মূল শব্দ হইতেছে 11, কিন্তু আমরা লেখার সময় কি লিখি, লেখার সময় লিখি 11, অর্থাৎ উচ্চারণটাকে আমরা বানানের মধ্যে কনভার্ট করে ফেলছি। এটা হয়, এটা আমাদের দোষ না, এটা আমাদের দোষ না, এটা ভাষারই দোষ, কারণ ভাষা এইভাবে চেঞ্জ হয়। তো তুমি নর্মালি আমরা এটাকে স্পেসিফিক করার জন্য ওকারটা দেই, তো ওকারটা কই থেকে আসছে সেই নিয়মটাই আমরা শিখলাম, যে আনো প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে ওকারটা চলে আসছে, আমরা তো ব্যবহার করি, এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে।
কারণ প্রচলিত হয়ে আসছে, আমরা তার বাইরে না, আমরা ব্যবহার করে ফেলি। কিন্তু আমরা আজকে জানলাম যে ওখানে ওই ওকারটা কেন ব্যবহার করলাম। ক্লিয়ার? এটা তুমি কখন বুঝবা? যখন দুটো শব্দ আসলো, একটা হচ্ছে শেখান, আরেকটা হচ্ছে শেখানো। দুটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে এটাকে তোমাকে শেখান বলতে হবে, আর এটাকে তোমার কি বলতে হবে? শেখানো বলতে হবে। শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নাই, তুমি যেটা লিখবো দুটাই ঠিক, দুটাই ঠিক। এই যে শুধু পার্থক্য আছে যে এই বানানটাতে, তুমি যদি নিচে হসন চিহ্ন দাও তাহলে এটা হয়ে যাবে কি শেখান, আর হসন চিহ্ন না দিলে তুমি এখানে যে শেখানো এটাও ঠিক, ওকার দিল এটাও ঠিক। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ঝামেলার কোনো প্রয়োজন নাই। নিয়ম কি তোমাদের বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমার জন্য কি ব্যাপারটা সহজ হইলো না কঠিন হইলো অধ্বনি উচ্চারণের নিয়ম? এর আগে তো মোটামুটি তোমরা সবগুলাই ওই যে বই থেকে মুখস্থ করে করে পড়ছো ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এক এক বই এক এক রকম তথ্য দেওয়া থাকে, আবার বইয়ে অনেকগুলো দেওয়া থাকে, কোনটা দেখে কোনটা দিবা পড়ে বুঝাও যায় না। এখন কি বুঝতে পারছো কিনা? ফেসবুকে যারা আসো ভাইয়া একটু বলো। চলিত, হ্যাঁ হ্যাঁ চলিত তো ওকার তো অবশ্যই হবে। একটু ভুল হয়ে গেছিল আর কি, ভুল হয়ে মিস করে ফেলছি। চলিত এখানে অকার যোগ রস্বই ছিল, অবশ্যই এখানে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। নিচে এগুলোতেও লিখছি, দেখো পঠিততেও লিখছি, গঠিততেও লিখছি, এগুলোতেও সেম প্রসিডিউরে চলে আসছে। এই জন্য এই যে চলিত যেটা ছিল অবশ্যই ওকার হবেই, কারণ এটা তো আগে আমরা একটা নিয়মের মধ্যে চলে আসলাম। ভাইয়া বিবৃত অধ্বনি উচ্চারণের কোনো নিয়ম নাই? বিবৃত অধ্বনি উচ্চারণের নিয়ম পরীক্ষায় একবারে আসে না। বিবৃত মানে কি? বিবৃত মানে হইতেছে যে অধ্বনি অর মতোই উচ্চারিত হবে। এই নিয়মটা তোমাদের পরীক্ষায় কখনো মোটামুটি আসে না, এই জন্য এখানে দেওয়া হয় না। এবং তারপরে আমরা কিছু জিনিস দেখবো ইনশাল্লাহ। ওকে, এখন দেখো পরবর্তীতে আসো, আমাদের তো নিয়ম শেষ হয়ে গেল। এখানে ঠিক সেমভাবে তুমি এটা দেখে লিখবা। এই যে 11 থেকে 12 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে কি হয়ে যায়? ও হয়ে যায়, এটা একটা নিয়ম। এটা কিন্তু ফ্রেশ করে নোট উঠাইয়া তোমরা গ্রুপে পোস্ট করে দিও। এরপর দেখো অধিকতর, অর্থাৎ শেষে তর বা তম প্রত্যয় যুক্ত থাকলে অকারটা কি হয়ে যায়? ওকার হয়ে যায়। এক্সাম্পল দিলা। তারপরে শেখানো, এই যে শেখানো অর্থাৎ শেষে আনো প্রত্যয় যুক্ত হইলে অকারটা কি হয়ে যায়? ওকারের মতো হয়ে যায়। এক্সাম্পল দিয়ে দিলা। এরপরে পদ্য, পদ্য মানে ওখানে কি ডবল যুক্ত বর্ণ যুক্ত ব্যঞ্জন ছিল আর কি, ব্যঞ্জন, দুইটা ব্যঞ্জন, অর্থাৎ শব্দের শেষে যদি দুইটা ব্যঞ্জন থাকে তাহলে অটা কি হয়ে যায়? অটা ওর মতো হয়ে যায়। এরপরে নিয়মিত ছিল, ইত, অর্থাৎ শব্দের শেষে যদি ইত প্রত্যয় যুক্ত থাকে তাহলে অটা কিসের মতো হয়ে যায়? ওর মতো হয়ে যায়। 5টা নিয়ম শেষ। একটা একটা করে এক্সাম্পল লিখে দিবা, তাহলে তোমার জন্য খেলা খতম, শেষ। এখন আমরা নিয়মের উচ্চারণে চলে যাব। এতক্ষণ আমরা উচ্চারণের নিয়ম পড়লাম, এখন পড়বো কি উচ্চারণের, মানে উচ্চারণ কীভাবে উচ্চারণ লিখতে হয়। উচ্চারণের নিয়ম পড়লাম, এখন আমরা দেখবো যে উচ্চারণ কীভাবে লিখতে হয়। তো একটু আগে ওই যে এই পাশে দন্তস্ব ছিল, পাশে তালবস্য হয়ে যাচ্ছে, এখানে রস্বই ছিল এবারে দীর্ঘই হয়ে যাচ্ছে, বা এ পাশে দীর্ঘই ছিল পাশে রস্বই হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কেন হইতেছিল তোমরা অনেকে প্রশ্ন করতেছিলা। তো বারবার বলতেছিলাম আমি এটাই যে আমরা একটু পরে ওটা দেখবো, একটু পরে গিয়ে ওটা দেখবো। তো এখন ওটা দেখতেছি। দেখো যে বানানে যদি, বানানের মূল শব্দে যদি এই পাশের এই অক্ষরগুলো বা এই বর্ণগুলো বা শব্দাংশগুলো থাকে, তুমি বানানের ক্ষেত্রে সবসময় এই যে এই স্ট্রাকচারটা ফলো করবা। এটা মূল শব্দে থাকবে, এটা কোথায় থাকবে? মূল শব্দে থাকবে। এবং তুমি উচ্চারণের ক্ষেত্রে এই অংশটুকু লিখবা। অর্থাৎ মূল শব্দ যদি তুমি ক্ষীয় পাও, মূল শব্দ যদি ক্ষীয় পাও, তুমি উচ্চারণ লেখার সময় সেটাকে ভেঙে ক খ এভাবে লিখবা, ক প্লাস খ হিসেবে লিখবা। যেমন দেখো পরীক্ষা, এখানে কি ছিল? ক্ষীয় ছিল। মূল বানানে উচ্চারণে গিয়ে কি হয়েছে? এই যে ক যোগ খ হয়ে গেছে, পরীক্ষা। আবার দেখো এই যে বিজ্ঞান, এটাকে বলা হয় গ গ বলা হয় আর কি, দুটা গ একসঙ্গে যুক্ত হয়। এই শব্দটা যদি, এই শব্দাংশটা যুক্ত থাকলে তুমি এটার পরিবর্তে ওই উচ্চারণে গিয়ে কি লিখবা? গ যোগ গয়ে চন্দ্রবিন্দু। যেমন বিজ্ঞান, এই যে চিহ্নটা আছে, তুমি এটা কি লিখলা? গ যোগ গয়ে চন্দ্রবিন্দু, এটা লিখতে হবে। এটা নিয়ম আর কি, এভাবে স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। কোনো শব্দের মধ্যে যদি তুমি তালব্যস্য, দন্তস্ব অথবা মূর্ধন্যস্ব যে কোনো স পাও, যে কোনো স পাও, তোমাকে উচ্চারণে গিয়ে সবসময় কি লিখতে হবে? তালব্যস্য লিখতে হবে। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কি ক্ষেত্রে ব্যতিক্রম আছে? যদি কোনো কারণে তুমি দেখতেছো যে এই তালব্যস্য, দন্তস্ব অথবা মূর্ধন্যস্বর সঙ্গে, মূর্ধন্যর সঙ্গে রিকার অথবা রফলা যুক্ত আছে, রিকার অথবা রফলা যুক্ত থাকলে তখন তোমাকে কি লিখতে হবে? তালব্যস্য লিখতে হবে। যেমন এক্সাম্পল একটু দিয়ে দেই। মনে করো যে এখানে বিশ্বাস ছিল, দেখো বিশ্বাস,
কতগুলা স আছে, এই যে তালব্য স আছে, তালব্য স হয়েছে, কোনো সমস্যা নাই। দন্ত স ছিল, তালব্য স হয়েছে, কারণ কি যে কোনো স থাকলে ও পাশে গিয়ে তালব্য স হয়। এ পাশে তালব্য স ছিল, এ পাশে দন্ত স ছিল, এ পাশে তালব্য স হয়েছে। এটা একটা নর্মাল নিয়ম। কিন্তু ব্যতিক্রম আছে, যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এর সঙ্গে রিকার যুক্ত আছে, যেমন দেখো সৃজনশীল, এই যে সৃজনশীল দন্ত সর সঙ্গে রিকার যুক্ত আছে, তো রিকার যুক্ত থাকলে সেই সটা সবসময় কি হয়ে যাবে, দন্তস্ব হয়ে যাবে। এই যে সৃজনশীল উচ্চারণ, সৃজনশীল। আবার আরেকটা দেই, দেখো শ্রম, এই যে শ্রম, এ দেখো একটা স তালব্য সর সঙ্গে কি যুক্ত হয়েছে, রফলা যুক্ত হয়েছে। তো বলছিলাম যদি এই যে তালব্য সর সঙ্গে যদি রফলা যুক্ত হয় সেই সটা কি হয়ে যাবে, দন্তস্ব হয়ে যাবে। তাহলে এর উচ্চারণটা কেমন হবে জানো, উচ্চারণটা হবে হইতেছে যেমন শ্রম, অর্থাৎ এখানে মূর্ধন্যস্ব হবে। তাহলে তালব্যস্ব এবং মূর্ধন্যস্ব ঝামেলা ক্লিয়ার তো? এটাই শুধু ঝামেলা হয় যে কোথায় তালব্যস্ব এবং কোথায় দন্তস্ব, এটা নিয়ে খুব ঝামেলা করি আমরা। তালব্যস্ব যদি যে কোনো স থাকলেই, তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব থাকলেই সেখানে আমরা তালব্যস্ব দিব, কিন্তু খেয়াল রাখবো যে ওই তালব্যস্ব, দন্তস্ব বা মূর্ধন্যর সঙ্গে রিকার অথবা রফলা আছে কিনা। যদি রিকার অথবা রফলা থাকে তাহলে সেখানে আমাকে কি দিতে হবে, দন্তস্ব দিতে হবে। এই চিহ্নটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছি যে এই যে শব্দটা আমি লিখলাম এটা এখান থেকে উৎপন্ন হয়েছে, এটা এখান থেকে উৎপন্ন হয়েছে, এই শব্দটা এখান থেকে, এটা মূল শব্দ আর এটা সেখান থেকে উৎপন্ন শব্দ, এটা বুঝাচ্ছি আর কি। নাফিয়া যেমন প্রশ্ন করছো ভাইয়া উচিত কথাটা কি ঠিক, মানে খণ্ড ত হবে নাকি ত হবে, এটা নিয়ে একটা ঝামেলা ঠিক করে দেই। যে দেখো ত নাকি খণ্ড ত কোনটা কি জিনিস। প্রথম কথাই বলে দেই, খণ্ডত নামে বাংলার কোনো বর্ণ নাই, বাংলায় এই নামে কোনো বর্ণ নাই। তাহলে ভাই খণ্ডত কি জিনিস, খণ্ডত হইতেছে যখন তুমি ত, এই যে নর্মাল ত, এই নর্মাল ত মানে এর সঙ্গে একটা কি যুক্ত আছে, অযুক্ত আছে, তাই না, ত বলতে অযুক্ত হচ্ছে, কিন্তু কোনো কারণে যদি তুমি তর সঙ্গে অযুক্ত করতে না চাও, অর্থাৎ তয়ে হসন চিহ্ন দাও, এই তয়ে হসন ইকুয়াল হইতেছে খণ্ডত। ব্যাপারটা কি ক্লিয়ার আমার? যেমন আমি এখন বলি, যেমন বলি তুমি সরাসরি লিখতে যাচ্ছ উচিত, উচিত, ব্যাকরণের নিয়ম অনুযায়ী তুমি লিখতে যাচ্ছ উচিত, তো সেটা কি উচিত ত বলো, উচিত ত বলো না, মানে শেষে কোনো কি নাই, ব্যঞ্জন স্বর যুক্ত নাই। সেক্ষেত্রে তুমি এই বানানটা লিখতে পারো উচিত, অথবা এই সেম বানানটাই হচ্ছে যেটা উচিত, তার মানে শেষে কোনো কি নাই, শেষে কোনো স্বর যুক্ত নাই। কিন্তু তুমি বলতেছো যে উচিতের বা উচিতে, মনে করো উচিতে, উচি তয়ের সঙ্গে তুমি একটা কি যুক্ত করতেছো, তয়ের সঙ্গে একটা একার যুক্ত করতেছো, তখন সেখানে তোমাকে ত ব্যবহার করতে হবে। অর্থাৎ খণ্ডত ওটাই, এই খণ্ডত কোন জিনিস, খণ্ডত হইতেছে যখন তর সঙ্গে কোনো তোমার স্বর যুক্ত থাকবে না। এইরকম আরো একটা বর্ণ আছে, যেমন তোমার হইতেছে, দুটা ক্লিয়ার করে দেই, খণ্ডত আরেকটা হচ্ছে ত, আরেকটা হচ্ছে অনুস্বার আর হলো উম। এই দুটার ভিতরে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এগুলার সঙ্গে কোনো স্বর যুক্ত নাই, এগুলার সঙ্গে কোনো স্বর যুক্ত নাই, আর এই যে এই দুটার সঙ্গে কি আছে, স্বর যুক্ত আছে, স্বর যুক্ত আছে। এক্সাম্পল দেন ভাইয়া, এক্সাম্পল হচ্ছে দেখো রং বানান হবে এই রকম, অথচ রঙের বানানটা হবে কেমন, এই যে এই রকম, কারণ কি এখানে এ চলে আসছে। তো ভাইয়া উচিত তাহলে কি হবে, উচিত হইতেছে যে এই যে এমন, কিন্তু যখন তুমি বলতেছো উচিতের, উচি, তখন তয়েকার র হবে, কারণ কি এখানে এ যুক্ত আছে। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি তোমাদের আমি? দুটা কি ক্লিয়ার করতে পারছি? একটু জানাও, এই অনুস্বার এবং খণ্ডতর ঝামেলা কি তোমাদের ক্লিয়ার? অনুস্বার এবং খণ্ডতর ঝামেলা কি ক্লিয়ার? এটাই হইতেছে একবারে প্রপার ব্যাখ্যা, অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা, এর উপরে কোনো ব্যাখ্যা নাই, এটাই সর্বজন স্বীকৃত ব্যাখ্যা। আচ্ছা, ওই কি থাকলে কি হয় ওখানে ছিলাম। তো তুমি যে মূল শব্দের মধ্যে যদি যে কোনো জ, অন্তস্তীয় জ বা বর্গীয় জ পাও, তোমাকে মূল উচ্চারণে গিয়ে বর্গীয় জই লিখতে হবে। তুমি যদি বানানের মধ্যে দন্তন্য অথবা মূর্ধন্য যাই পাও না কেন, তোমাকে উচ্চারণে গিয়ে দন্তন্য লিখতে হবে। তুমি যদি কোনো বানানের মধ্যে হয়ে ব পাও, উচ্চারণের ক্ষেত্রে সেটা তোমাকে হয় ও ভ লিখতে হবে অথবা রস্য ভ লিখতে হবে। যেমন দেখো এটা হচ্ছে বিহবল না, এখানে হয় ব আছে, উচ্চারণের ক্ষেত্রে বিউ ভল, উচ্চারণের ক্ষেত্রে কি হবে, বিউ ভল বা বিও ভল, মানে হয় ব ইউজ করা যাবে না। কোনো শব্দের শেষে যদি অনুস্বার থাকে,
বা শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তোমাকে উচ্চারণ লেখার সময় কি করতে হবে, উম লিখতে হবে। কোনো শব্দের মধ্যে যদি তুমি দেখা যাচ্ছে যে বিসর্গ আছে, উচ্চারণের ক্ষেত্রে যার সঙ্গে বিসর্গটা ছিল সেটার উচ্চারণটা দ্বিত্ব হবে। উচ্চারণ দ্বিত্ব হবে বলতে দুইবার। যেমন দেখো দুঃসময়, দুঃসময়, এখানে যে বিসর্গ ছিল না, বিসর্গ কার আগে আছে দেখো তো, দন্তস্বর আগে আছে। উচ্চারণের ক্ষেত্রে কি হয়েছে দেখো, দুটা হয়ে গেছে। এখানে স ছিল হচ্ছে একটা, এখানে স হয়ে গেছে দুইটা। তার মানে বিসর্গের কাজ হচ্ছে সেটাকে কি করা, দ্বিত্ব করা বা দুই করে ফেলা। আবার দেখা যায় যে রি যদি যুক্ত হয়, রি, কোনো শব্দের মধ্যে যদি রি থাকে তাহলে তোমাকে উচ্চারণের সময় রয়ে রস্যই লিখতে হবে। একটু আগে আমরা পড়ছিলাম যে অরিন, ওখানে প্রথমে আমরা পড়ছিলাম কি, অরিন পড়ছিলাম। তখন আমি তোমাকে বললাম যে অরিন থেকে এই যে অরিন মানে অরিন হবে আর কি। অরিনটা আমরা কি পড়ছিলাম, ও ঋণ। তো এই যে রয়ের রস্যই কেন হইলো, কারণ কি নিয়মই এটা যে যদি তোমার রিকার থাকে তোমাকে কি করতে হবে, রি লিখতে হবে। এই অরিনে ওটা কেন হইলো বলো তো, কারণ এই যে অ প্লাস রি ছিল, অ প্লাস রি থাকলে আমাদের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে ওটা ওর মতো হয়ে যাবে। প্রত্যেকটা শব্দের মধ্যে এই নিয়মগুলো তুমি এখন খুঁজে পাবা। যখন তুমি এখন বই পড়বা, বই পড়তে পড়তে হুট করে একটা শব্দ চলে আসলো যে অধ্যাপক, অতিথি, তারপরে তোমার হচ্ছে অতি, প্রাচুর্য, যখন আসবে তখন তুমি ওখানে যদি এই নিয়মগুলো হুট করে তোমার মাথায় ঘুরে আসে, হুট করে তোমার মাথার মধ্যে এই নিয়মগুলো চলে আসে, তাহলে তুমি মনে করবা যে উচ্চারণের নিয়ম নিয়ে তোমাকে আর প্যারা খাইতে হবে না। কোনো শব্দের শেষে যদি অ থাকে তাহলে অটা কিসের মতো হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। যেমন অধিকতর, একটু আগে যে নিয়মগুলো পড়লাম সেটাই হচ্ছে এগুলা। ভাইয়া ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বুঝা যায়? এখন আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করে ক্লাস শেষ করে দেবো। ক্লাস শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা প্র্যাকটিস আছে শুধু। কি প্র্যাকটিস? তাহলে দেখো, প্র্যাকটিসে যাওয়ার আগে একটা নিয়ম বলি। এতক্ষণ যা কিছু নিয়ম পড়লাম যে অটা কি মতো হয়ে যায়, অ ওর মতো হয়ে যায়, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, একটা নোট, খুব ইম্পর্টেন্ট একটা নোট। কি নোট ভাইয়া? নোটটা হইতেছে, যদি কোনো শব্দের প্রথমে অটা না অর্থে ব্যবহৃত হয় বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, নেতিবাচক, নেতিবাচক অর্থে ব্যবহৃত হলে, নেতিবাচক অর্থে ব্যবহৃত হলে অর কোনো পরিবর্তন হয় না, অর পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তার মানে একটা শব্দের মধ্যে যদি অ, একটা শব্দের মধ্যে যদি অ না অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটাকে তুমি পরিবর্তন করতে পারবে না। যেমন আমি বলি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞতে এই যে অ যেটা ছিল, অ কি ভালো অর্থে ব্যবহৃত হয়েছে না খারাপ অর্থে? যে কৃতজ্ঞ নয়, না অর্থে। অকৃতজ্ঞকে বলা হয় যে কৃতজ্ঞ নয়। তাই যে নেতিবাচক অর্থে অব্যবহৃত হয়েছে মানে তুমি অর গায়ে আর হাত দিতে পারবে না, এ যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে অকৃতজ্ঞ উচ্চারণটা কেমন হবে, অর মতনই হবে। এই অটাকে চেঞ্জ করা যাবে না। কেন, তুমি কি এটা বুঝতে পারছো এবার? এই অটাকে আমি চেঞ্জ করতে পারবো না কেন, ক্লিয়ার এবার? তাছাড়া তুমি বলতে পারতে যে ভাইয়া এতক্ষণ তো আপনি পড়াইলেন যে অর পরে রিকার থাকলে উচ্চারণটা ওর মতো হয়ে যায়, তো এখানে তো উচ্চারণ ওর মতো না। কেন ওর মতো না? কারণ শব্দের প্রথমে যদি অ থাকে এবং এই অ দিয়ে যদি নেগেটিভ অর্থ বোঝায়, না অর্থ বোঝায়, তাহলে তার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সেক্ষেত্রে আমি এখানে অই লিখলাম। অ তারপরে কৃতজ্ঞ মানে কি হবে, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। এই যে দেখো, এটা এই যে উমগ আমরা লেখা ছিল, এই যে এটা থাকলে কি হবে, গযোগ গয় চন্দ্রবিন্দু দিতে হবে। এই যে গযোগ গয় চন্দ্রবিন্দু, অকৃতজ্ঞ। ব্যাপারটা ক্লিয়ার অর নট? আমার বান্ধবী যশোর থাকে, ওর নাম হচ্ছে অরিন। আমার হোম টাউন হইতেছে অনেক দূরে, আমার হোম টাউন জয়পুরহাট জেলা, উত্তরবঙ্গে। তাহলে এটা গেল। পরে দেখো অত্যাবশ্যক। এখন একটা মজার জিনিস দেখো, এই যে এই অত্যাবশ্যকে অ দিয়ে কি কোনো নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে? অ দিয়ে কি কোনো নেগেটিভ প্রকাশ পাইছে? যে অত্যাবশ্যক বলতে কি নেগেটিভ কিছু আছে? না। তার মানে এই ক্ষেত্রে এখন আমার নিয়মগুলো অ্যাপ্লাই করা যাবে। আমরা নিয়মে একটু আগে পড়ে আসছিলাম যে অর পরে যদি একটা কি থাকে, জফলা থাকে, তাহলে ওটা কি হবে, ওটা কি হয়ে যাবে, ওটা ওর মতো হয়ে যাবে। তাহলে অত্যাবশ্যকে কি হয়ে যাবে, অত্যাবশ্যক না অত্যাবশ্যক হবে, অত্যাবশ্যক। এই যে এখানে কি ছিল, তালব্যস্য ছিল, এবারে তালব্যস্য হয়ে গেছে, সমস্যা নাই। শেষে অত্যাবশ্যক একটা ফুরিয়া তোমাকে দিতে হবে। ভাইয়া তোমরা কি আমার কথা কি বোঝা যায়, যায় কিনা একটু জানাও, বুঝতে পারলে খুব ভালো হয়। অত্যাবশ্যক ক্লিয়ার?
অধিকাংশ। দেখো আমাদের নিয়ম কি বলতেছিল, নিয়মে আমরা পড়ছিলাম যে অর পরে যদি একটা রস্যই থাকে তাহলে কি হয়ে যাবে, ওর মতো হয়ে যাবে। তাহলে প্রথমে ওকে চেঞ্জ করো, ওকে চেঞ্জ করে কি হয়ে গেল, ও হয়ে গেল। এখন বাকি হিসাব করো, অধিকাংশ দ্বারা তাহলে ও ধি কাং স, শেষে যখন তুমি টানতে পারতেছো স, অধিকাংশ টানতে পারতেছো মানে সেখানে কি হয়ে যাবে, একটা ওকার হয়ে যাবে, অধিকাংশ। তারপরে কি ঘটনা দেখো, অধ্যক্ষ। আমরা একটু আগে নিয়ম পড়ছিলাম ভাইয়া, অ অর পরে যদি একটা জ ফলা থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা ওর মতো হয়ে যাবে। তার ফার্স্ট কাজ তোমার হচ্ছে এই অটাকে চেঞ্জ করো, ওকে চেঞ্জ করে কি হয়ে গেল, ও হয়ে গেল। এখন পরবর্তী হিসাব তুমি লেখো কি, অধ্যক্ষ, ওধ ধক খ। ক খ কেন আসলো, এই যে ক খ এই কারণে আসলো, যে যুক্তক্ষর থাকলে কি হয়ে যাবে, এটা ক যোগ খ হবে, অধ্যক্ষ। এরপর দেখো অক্ষ, আমরা একটু আগে পড়ছিলাম অর পরে যদি কি থাকে, ক্ষীয় থাকে, উচ্চারণ কিসের মধ্যে হবে, ওর মতো। তার প্রথম কাজ হচ্ছে তুমি ওকে চেঞ্জ করে ফেলো, ওকে চেঞ্জ করে কি হলো, ও হইলো। আর এই যে ক্ষীয় থাকলে কি হয়, অক খ, অক্ষ টানা যায়, সেই জন্য শেষে আমরা কি দিলাম, ওকার ব্যবহার করলাম। অবিশ্বাস, এখন এখানে আসো, অবিশ্বাস কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস, অবিশ্বাস কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস, অবিশ্বাস মানে অবশ্যই নেগেটিভ জিনিস। তাহলে নেগেটিভ জিনিস হইলে আমি অতে আর হাত দিতে পারবো না, তার মানে অর মতনই থাকবে, অর মতনই থাকবে। এখন এই যে বিশ্বাসকে তুমি চেঞ্জ করো, বিশ্বাস, বিশ্বাস চেঞ্জ মানে লিখো আর কি, উচ্চারণ লিখো, অবিশ্বাস। সবগুলো কি হয়ে গেছে, তালব্যস্য হয়েছে, কারণ স থাকলে তালব্যস্য হবে যদি ব্যতিক্রম দুটা ক্ষেত্রে, একটা হচ্ছে রিকার এবং রফলা। তো তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া এখানে তো এক দুইটা স ছিল, এখানে তিনটা স কেন হইলো, ওটা আমরা বফলা উচ্চারণের নিয়মের মধ্যে পড়বো, ওটা বফলা উচ্চারণের নিয়ম, এর মধ্যে নাই। এরপর দেখো অসহ্য, অসহ্য, অসহ্য কি ভালো জিনিস, অসহ্য ভালো জিনিস না খারাপ জিনিস বলো তো? অসহ্য মানে কি, অসহ্য মানে যেটাকে আর সহ্য করা যাচ্ছে না, অসহ্য মানে যেটাকে আর কি করা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। তাহলে ওর গায়ে কি আমি হাত দিতে পারবো, ওর গায়ে কি হাত দেওয়া পসিবল আমার, না হাত দেওয়া পসিবল না। তাহলে প্রথমে অ আছে, অ লিখে রাখলাম, অ লিখে রাখলাম, তখন অসহ্য, তালব্যস্য, দন্তস্ব আছে, দন্তস্ব নর্মালি কি হয়ে যাবে, তালব্যস্য হয়ে যাবে, অসহ্য, ঠিক আছে, অসহ্য, অসহ্য, শেষ। কেন অসহ্য হইলো এটা, অসহ্যের অটা হলো হাত দিতে পারলাম না, আর সহ্য এটা আমরা জফলা নিয়মের মধ্যে গিয়ে এটা পাবো। আপাতত তোমাকে জাস্ট এগুলো প্র্যাকটিস করাচ্ছি আমি, এর প্রত্যেকটা বানানের একটা করে নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা যখন সবগুলো উচ্চারণের নিয়ম শিখবো তখন গিয়ে পারবো, এখন হুট করে তোমাকে বুঝাইলে আমি পারবো না। তোমাকে জাস্ট বুঝাইতেছি আমি, ওটা নিয়ে বুঝাইতেছি, আর বাকিগুলো তুমি আমার সঙ্গে মুখস্থ করবা। এরপরে দেখা যাবে সবগুলা ধ্বনি যখন আমরা শেষ করে ফেলবো, সবগুলা উচ্চারণ যখন শেষ করে ফেলবো, তখন গিয়ে প্রত্যেকটাকে তুমি ভাঙতে পারবা, যে এখানে হয় জফলা ছিল, হয় এখানে নাই কেন, এটার একটা নিয়ম আছে, জফলা উচ্চারণের নিয়ম আছে, তখন গিয়ে আমরা শিখবো। অভিজ্ঞ, অভিজ্ঞতা কি অদে খারাপ কিছু বুঝাইছে, না খারাপ কিছু বুঝাই নাই, তাহলে ওর গায়ে আমি হাত দিতে পারি, কীভাবে হাত দিতে পারবো, এই যে ওর পরে দেখো রস্যই আছে, ওর পরে রস্যই হলে আমাদের নিয়ম কি বলতেছিল, এটা ও হয়ে যাবে, তাহলে ওটাকে চেঞ্জ করে কি করে ফেলো, ও করে ফেলো, ও ভিজ্ঞ, ও ভিজ্ঞ, চন্দ্রবিন্দু ওকার, কারণ এই চন্দ্রবিন্দু ওকারটা কই থেকে আসছে, এই থেকে আসলো। অধ্যাপক, দেখো অধ্যাপক, অ আছে, ওর পরে একটা জফলা আছে, তাহলে ওর মতো হয়ে যাবে। আচ্ছা তাহলে অধ্যাপক, অধ্যাপক, এগুলো প্রত্যেকটাই তোমাদের কোনো না কোনো বোর্ডে চলে আসছে। দ্বিতীয় নিয়মটা আরেকবার বলেন, দ্বিতীয় নিয়ম বলতে কোনটা, দ্বিতীয় নিয়ম বলতে কোনটা বোঝাচ্ছ, নাফি আমাকে একটু ক্লিয়ার করে বলো। এই যে এটা, এটা এই 2 নাম্বারটা, এটার নিয়ম কি আবার বলবো, আমাকে একটু ক্লিয়ার করে জানাও, তাহলে ভালো হয় আমার জন্য। ফেসবুকে যারা আসো তারা লিখো। হ্যাঁ এটা, এটার নিয়ম হচ্ছে, আমরা নিয়ম এটা জানি একটাই, কোন নিয়মটা আমরা জানি, আমরা নিয়ম জানি হচ্ছে এই যে ওটা চেঞ্জ হবে কিনা, হ্যাঁ ওটা চেঞ্জ হয়েছে, এই যে ওটা ও হয়ে গেছে, কেন ওটা ও হয়ে গেছে, কারণ এই যে ওর পরে একটা জফলা আছে, ওর পরে জফলা আছে, কারণ আমরা নিয়ম পড়ছিলাম যে ওর পরে যদি জফলা থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ও হয়ে যায়, এই নিয়মটুকু আমাদের জানা। আর বাকি যাটুকু লিখছি এটা হচ্ছে তোমার মুখস্থ। কেন মুখস্থ, কারণ ওই নিয়মটা আমি এখন তোমাকে পড়াই নাই, তোমাকে তো বলতে পারবো না। আবার আরেকটা কথা, যে এতগুলো সবগুলো তালব্যস্য কেন হলো ভাইয়া, তালব্যস্য হয়েছে কারণ আমরা বলছি যে যে কোনো স থাকলে ওই পাশে তালব্যস্য হয়, যে কোনো স থাকলে ওই পাশে গিয়ে সেটা তালব্যস্য হয়। অত্যাবশ্যকের নিয়ম এখানে আমরা একটাই জানি, কোন নিয়ম জানি, সেটা হইতেছে অটা পরিবর্তন হয়ে ও কেন হইলো, এই নিয়ম তুমি বুঝছো কিনা আমাকে বলো, এই নিয়ম বুঝলেই তোমার এটা শেষ। বাকি যেগুলো লিখছি ওগুলো মুখস্থ লিখছি আমরা, কারণ সবগুলো নিয়ম তো তোমাকে এখনো পড়াই নাই।
ওকে, এরপরে দেখো পরের পৃষ্ঠায় যাই, আর মনে হয় কয়েকটা আছে অল্প। এই যে অত্যাচার, অত্যাচারও সেম জিনিস। দেখো এটা কিন্তু অত্যাচার বলতে, অত্যাচারে তো শব্দটাই নেতিবাচক আর কি, অত্যাচার শব্দটাই কি নেতিবাচক, কিন্তু অ দিয়ে কি আলাদা কোনো নেতিবাচক অর্থ বুঝাইছে বলো তো? অ দিয়ে কি আলাদা কোনো নেতিবাচক অর্থ বুঝাইছে? না, এখানে অ দিয়ে আলাদা কোনো নেতিবাচক অর্থ বুঝায় নাই। অ দিয়েই যদি আলাদা কোনো নেতিবাচক অর্থ বুঝাইতো তাহলে আমরা অটাকে চেঞ্জ করতে পারতাম না, কিন্তু এখানে আমরা অকে চেঞ্জ করতে পারবো, কারণ অত্যাচার শব্দটাই নেগেটিভ, এর উপরে অর কোনো প্রভাব নাই। তাহলে অত্যাচার প্রথমে অ, তারপরে কি যুক্ত হয়েছে জফলা, তার মানে অটা প্রথমে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ও হয়ে যাবে। এখন অত্যাচার এই লিখে দিলাম, শেষ। অভিযোগ, দেখো অ প্লাস রস্বই আছে, তার মানে ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ওর মতো হয়ে যাবে, ও ভি যোগ। মজার জিনিস দেখো ভাইয়া, এখানে তো 29 জ ছিল, আপনি এখানে বর্গীয় জ কেন লিখলেন? এই যে এই জন্য লিখলাম। তারপরে দেখো অতি, একবার পড়ে ফেলছি আমরা এটা, অতি। অভিজাত, অ প্লাস কি আছে রস্বই আছে, তাহলে ও ভি হবে অভি, তারপরে জাত, অভিজাত। ঠিক আছে? অভিজাত, তয়ে ওকার, অভিজাত, কারণ অভিজাত বলি না আমরা, অভিজাতই বলি। অতীত সেম জিনিস, অ প্লাস এখানে কি আছে দীর্ঘই আছে, অ প্লাস দীর্ঘ থাকলে কি হয়ে যাবে ও হয়ে যাবে, অতীত, কারণ অতীত তো কেউ বলি না সেজন্য এখানে হসন চিহ্ন দিলাম, অতীত। তারপরে দেখো আহ্বান, এই যে আমরা বলছিলাম সরি আ লিখলাম আমরা, এরপরে হয়ে ব থাকলে আমাদের কি লিখতে হবে, হয়ে ব থাকলে তোমাকে ও ভ লিখতে হবে, তার মানে আউ ভান, এই যে ভান লিখে নিচে একটা হসন চিহ্ন দিলাম। হসন চিহ্নগুলো কিন্তু অবশ্যই ভুল করা যাবে না। অসীম, অ প্লাস কি আছে অসীম, অসীম শব্দটাই দেখো অসীম, অসীমে যে ঘটনাটা ঘটছে এখানে একটা মজার জিনিস যে ভাঙলে কি পাওয়া যায় অ, তারপরে দন্তস্ব, তারপরে গিয়ে হইতেছে দীর্ঘই, তার মানে এখানে সরাসরি কিন্তু অ প্লাস দীর্ঘই বসে নাই, সরাসরি কি বসছে অর পরে কিন্তু একটা দন্তস্ব চলে আসছে। তো এই যে অ প্লাস দীর্ঘই ওই নিয়মটা এখানে খাটবে না, কেন খাটবে না ক্লিয়ার? কারণ অসীমে প্রথমে আছে অ, তারপরে আছে দন্তস্ব, তারপরে গিয়ে আছে দীর্ঘই, তাহলে এই অর পরে তো সরাসরি কোনো দীর্ঘই নাই, সেই জন্য অসীমের জায়গায় অটা ঠিক থাকবে, অসীম। তালব্যস্য রস্যই মসীম, তালব্যস্য কেন হইলো? কারণ যে কোনো স থাকলে এখানে তালব্যস্য হয়ে যায়। তারপর দেখো আসক্তি, আই থাকলো শক্তি, আসক্তি তালব্যস্য কেন হইলো? কারণ এখানে দন্তস্ব, যে কোনো স থাকলে পাশে গিয়ে তালব্যস্য হয়। আবশ্যক, সরি আবশ্যক, বশ্যক, আবশ্যক, এই যে তালব্যস্য কেন হইলো? এই তালব্যস্য থাকলে যে কোনো স থাকলে তালব্যস্য হয়, এটার নিয়ম আমরা আসলে পড়ি নাই, এখন আমাদের নিয়ম পড়া হয় নাই, সেজন্য আমরা শুধু এটাকে কি করলাম মুখস্থ করে পড়লাম। ঠিক আছে? তো তোমাদের এখন যা কিছু পড়লা এতটুকুর মধ্যে কি বোঝো নাই আমাকে জানাও। আবিদ ইস্তিয়াক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এলাকার মানুষ, যা কিছু বললাম বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ইয়েস অর নট। অনেক কিছু বোঝানো হয়েছে তোমাদের, উচ্চারণের যেগুলো প্র্যাকটিস এগুলো হচ্ছে পড়ে পড়ে মুখস্থ করতে হয়, পড়ে পড়ে মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে কিছু কিছু নিয়ম কাজে লাগে। যেমন আজকে আমরা অধ্বনির নিয়ম পড়ছি, এই জন্য এই বানানগুলোতে অধ্বনির কোন নিয়মটা খাটছে সেগুলোই শুধু আমরা ব্যাখ্যা করতে পারছি, বাকিগুলো আমরা ব্যাখ্যা করতে পারি নাই, মুখস্থ করছি। যখন গিয়ে সবগুলো নিয়ম পড়া শেষ হবে এরপরে কিছু কিছু আমরা ব্যাখ্যাও করতে পারবো। আমি কি ক্লিয়ার? আজকের পুরা ক্লাস জুড়ে আমি যা কিছু পড়াইছি সবগুলো একটু সামারি করে দিচ্ছি। আমরা পুরা ক্লাসের একটা জিনিসই পড়ছি, কি জিনিস? অধ্বনি উচ্চারণের নিয়ম, অধ্বনি উচ্চারণের নিয়ম। অধ্বনি উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমরা কি কি বললাম? প্রথমে বলছি যদি কোনো শব্দের শুরুতে ভাইয়া সরি অ থাকে, মানে শব্দের শুরুতে আর কি, ক্লিয়ার করে লিখে দেই, কোনো শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, এই অধ্বনির সঙ্গে রস্বই দীর্ঘই অথবা রস্যউ দীর্ঘউ অথবা কোনো কারণে ক্ষীয় অথবা র ফলা অথবা জ ফলা অথবা রিকার যুক্ত থাকে, তাহলে এই অটা চেঞ্জ হয়ে কিসের মতো হবে? ওর মতো হয়ে যাবে। এখানে সবগুলো নিয়ম আছে। এরপরে আমরা আরেকটা পড়ছি, কি পড়ছি? বলছি যে 11 থেকে 12
অধিকতর, 11 থেকে 12 অধিকতর, তারপরে বলছি শেখানো হচ্ছে পদ্য কি, শেখানো হচ্ছে পদ্য কি, নিয়মিত, নিয়মিত। তার মানে কি ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে এটা যে এই 11 এবং 12 এই সংখ্যাগুলোর শেষে সবসময় ওকার যুক্ত হয়, অধিকতর তার মানে তর অথবা তম যুক্ত হলেই শেষে কি হয়ে যায়, ওকার হয়ে যায়। শেখানো অর্থাৎ আন প্রত্যয় যুক্ত হলে শেষে কি হয়ে যায়, ও হয়ে যায়। পদ্য, পদ্য বানানটা একটু ভুল গেছে, জফলা। পদ্যটা কেন হয়েছে, কারণ দুইটি ব্যঞ্জন, শেষে যদি দুইটা ব্যঞ্জন থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ওকার হয়ে যায়। নিয়মিততে কি পাইলাম আমরা, ইত প্রত্যয় যুক্ত থাকলে সেটা কি হয়ে যায়, ওকার হয়ে যায়। এই ক্লাসে সব মিলে অধ্বনির নিয়ম এটুকুই, এর বাহিরে তোমার আর লাগবে না, পরীক্ষায় লিখলে এনাফ মার্ক পাবা। এবং স্যার ইনশাল্লাহ আশা করি তোমার কাজটা হচ্ছে মানে তোমার মার্ক ঠিকঠাকই দেবে। হ্যাঁ পদ্য বানান একটু ভুল গেছিলো, লিখে তো দিছি ঠিক করে, পদ্য। বুঝতে পারছো কিনা জানাও। এ প্লাবন কি অবস্থা ভাইয়া, বুঝতে পারছো কিনা একটু জানাও। ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার ইনশাল্লাহ পারবা। যে নোট দিতে বলছি তোমরা চেষ্টা করিও ভালো করে দেওয়ার, কারণ ক্লাসে আলটিমেটলি আমরা পড়ছি এই দুটা বিষয়, এই দুইটা জিনিসই আমরা ক্লাসে পড়ছি। আর কিছু উচ্চারণ আমরা পড়ছিলাম, যে উচ্চারণগুলো আমাদের মুখস্থর মধ্যে করে পড়া লাগে, তার মধ্যে আমরা শুধু অটা কেন পরিবর্তন হয়ে ও হইলো এটুকু ব্যাখ্যা করতে পেরেছি, কারণ আমরা ওই অংশটা পড়েছি। তোমরা ছন্দগুলো লিখলো, আরও মার্কস পাবো। তোমরা আমাকে জানাও, সবাই একটু জানাও যে ক্লিয়ার অর নট, হইলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। তোমরা যারা শেষ পর্যন্ত কি করছো, শেষ পর্যন্ত শেয়ারটা দিচ্ছ, তাদের কিন্তু কপাল ভালো। আমরা কিন্তু বর্তমান ক্ষেত্রে উচিত কথাটাই খণ্ডত ব্যবহার করি না, বুঝছো। আবার তোমাকে ক্লিয়ার করে দেই, উচিতে, এই উচিত শব্দে আমরা খণ্ডত বর্তমান ব্যবহার করি না, আমরা সবাই কি ব্যবহার করি, উচিত। কেন ব্যবহার করি কিন্তু ক্লিয়ার করে দিছি। এই খণ্ডত মানে হইতেছে যখন তর নিচে কিছু থাকবে না তখন সেটা কি হয়ে যাবে, খণ্ডত হয়ে যায়। তো খণ্ডত বলে এই যে এই জিনিসটা বাংলায় এইটা বলে কোনো কি নাই, বাংলায় এটা বলে কোনো বর্ণ নাই, এটা বাংলার কোনো বর্ণ নয়। এই বর্ণটা বিলুপ্ত হইতে হইতে মনে করো খুব কষ্ট করে টিকে আছে, বিলুপ্ত হয়ে যাবে বলে। শেষরা তো অনেক দিন থেকে আসে যায় নাই, এই শেষরা বর্ণ দেখবা যে কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে হয়তোবা, কারণ ভাষা ধর্ম হচ্ছে চেঞ্জ করার। তো এই খণ্ডটাকে আমরা সরাসরি কি বাংলা ভাষার বর্ণ বলতে পারতেছি না। এ হইতেছে আরেকটা রূপ, যে তর সঙ্গে যখন কোনো স্বর যুক্ত থাকে না তার একটা রূপ হিসেবে আমরা খণ্ডত ব্যবহার করতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার, তোমাদের কি স্পেসিফিক করে বলে দিতে পারছি আমি, যে এই খণ্ডত নিয়ে ঝামেলা কোনো করবে না তো। ঠিক সেভাবেই এই যে রি, কয়েকটা শেষটা বর্ণ তোমাদের দেখায়, দাঁড়াও দেখে শেষ করে দিই। এই কয়েকটা শেষরা বর্ণের মধ্যে আরেকটা আছে তোমার, এই যে এইটা হইতেছে আরেকটা শেষরা বর্ণ, শেষরা বর্ণ। এই বর্ণের কোনো প্রয়োজন ছিল না, কারণ কি এটাকে এই যে রয়ে রস্বই দিয়েই পরিবর্তন করা যায়, বুঝছো। তো ওই যে খণ্ডত হচ্ছে সেম জিনিস, খণ্ডত মানে হচ্ছে তর কি, তর যখন অর্ধেক অর্থ প্রকাশ করে স্বর থাকে তখন খণ্ডত হয়ে যায়। আবার অনুসারটা কি জিনিস, এই যে উমর সাথে যখন নিচে কোনো স্বর থাকে না তখন সেটা কি হয়ে যায়, অনুসার হয়ে যায়। এই ছোটোখাটো কিছু আছে আর কি। এই যে ইয় তো সরাসরি কোনো অর্থই নাই, ইয় এর কোনো সরাসরি উচ্চারণই নাই, এ হচ্ছে শেষরা নাই, হচ্ছে ভণ্ড, এর নিজের কোনো উচ্চারণ নাই। যেমন তুমি দেখো মিয়া, এটা লিখলা, এর উচ্চারণটা একজ্যাক্ট কি হয়, উচ্চারণটা হয় হচ্ছে ময়রসি উন্তস্থ আকার, মানে এ নিজে উন্তস্থ আকারে উচ্চারণ নিয়ে নিছে, মিয়া। ভণ্ড না, পুরা ভণ্ড। আবার দেখো তুমি 50 বানানে যাও, 50, এখানে ইও আছে না, এই ইয়েটা কিসের মধ্যে হয়ে যায়, 50 উচ্চারণ করলে কেমন হয়ে যায়, 50, দেখো দুনতান্নার মতো হয়ে গেছে, 50 কি হয়েছে, দুনতান্নার মতো হয়ে গেছে। তাহলে এই ইওটা এখানে কার মতো আচরণ করছে, দুনতান্নার মতো আচরণ করছে। তার মানে ইওর নিজত্ব কোনো কিছুই নাই,
এ অনেক সময় অন্তস্থ আকারের মতো হয়, অনেক সময় আবার দন্তন্যর মতো উচ্চারিত হয়, এই জন্য এর নাম হচ্ছে ভণ্ডবর্ণ। ক্ষীয় তো যুক্ত বর্ণ ওটা। শেষ। ওকে ঠিক আছে ভাইয়া, ক্লাস শেষে নোট আসছে না কেন? নোট তো যাই। ইশতিয়াক, পরে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে, আমার পথ নিয়ে দেখা হবে, খুব সুন্দর। ওখানে পুরাটা আমরা মোটামুটি শেষে দেখা গেল যে একটা গ্রাফ চিত্র দিয়ে, বাংলা ফার্স্ট পেপারের চিত্র দিয়ে আমরা অ্যানালাইজ করে ফেলবো পুরা আমার পথ প্রবন্ধে যা কিছু বুঝাইছে, এমসিকিউ এর জন্য যা কিছু ইম্পর্টেন্ট, কোথায় থেকে এমসিকিউ আসে, পুরোটা একটা চিত্রের মধ্যে আমরা শেষ করে ফেলবো। এটা হচ্ছে তোমাদের জন্য একটু মানে মজাদার কথা বলে ফেললাম। কালকের ক্লাসে বাকিটুকু দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, খতম।